নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নওভার্স একাডেমি। আমি দর্পণ। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পার্সেন্টেজের একটি নতুন ক্লাস। এটা তোমাদের একটা প্র্যাকটিস সেট হতে চলেছে, যেটাতে তোমাদেরকে 30টা কোশ্চেন করানো হবে পার্সেন্টেজের যা যা টপিক আমরা এর আগে 3টে ক্লাসে করে এসেছি সেটার উপরে। আচ্ছা, যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদের জন্য আমি জানিয়ে দিই যে আমাদের কিন্তু টোটাল 3টে ক্লাস কমপ্লিট হয়ে গেছে পার্সেন্টেজের উপরে বেস করে। সেই 3টে ক্লাসে আমরা পার্সেন্টেজের বিভিন্ন টপিক, বিভিন্ন কনসেপ্ট এবং বিভিন্ন শর্ট ট্রিক দেখে এসেছি। সেই শর্ট ট্রিক, কনসেপ্ট এগুলোকে ইউজ করে আজকে আমরা প্র্যাকটিস সেট করব। এটা অনেকটা তোমাদের এক্সামে যেরকম প্র্যাকটিস করো তোমরা ওরকম টাইপের প্র্যাকটিস সেট হবে। আমরা চেষ্টা করব যত শর্ট টাইমে আজকের কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার। ঠিক আছে? আচ্ছা, আমরা এর আগে 3টে ক্লাসে কি কি শিখে এসেছি একবার রিভাইজ দিয়ে নিই। সেটা হচ্ছে আমরা প্রথমে বেসিক কনসেপ্ট পার্সেন্টেজ কি সেটা জেনেছি। পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে কিভাবে কনভার্ট করতে হয় সেটা দেখেছি। আচ্ছা, একটা পার্সেন্টেজ সেটার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি হয় সেটা দেখেছি। এরপরে আমরা দেখেছি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, অর্থাৎ আয় এবং ব্যয়ের উপরে অঙ্কগুলো। কনজাম্পশন, ভোগ ব্যবহার এবং ব্যয়, এক্সপেন্ডিচারের উপরে যে অঙ্কগুলো সেগুলো আমরা দেখেছি। ট্যাক্সের উপরে, কর, ট্যাক্সের পার্সেন্টেজ বেড়ে যাওয়া, তার উপরে সেটা ইনকামকে কিভাবে এফেক্ট করবে সেগুলো, এই সব জিনিস আমরা ট্যাক্স চ্যাপ্টারটাতে দেখেছি। আচ্ছা, তারপরে কি দেখেছি? সাকসেসিভ বৃদ্ধি বা ঘাটতি, এর যে অঙ্ক, পরপর যদি কোনো জিনিসের মূল্য যদি পরপর এত পার্সেন্টেজ বেড়ে যায় বা এত পার্সেন্টেজ কমে যায় বা বাড়ে কমে বাড়ে কমে, সেটা মূল মূল্যটার উপরে কতটা এফেক্ট করবে সেটা আমরা সাকসেসিভ বৃদ্ধি এবং ঘাটতির যে এই টাইপের যে অঙ্ক সেটা এই টপিকটাতে দেখে এসেছি। আচ্ছা, এরপরে আমরা দেখেছি এক্সামিনেশন, পরীক্ষা এবং নির্বাচনের যে অঙ্কগুলো। নির্বাচনের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর আগের বার এই টপিক থেকে অনেক প্রশ্ন এসেছে, অনেকবার শিফটে প্রশ্ন এসেছে। আচ্ছা, জনসংখ্যার বৃদ্ধি বা ঘাটতির প্রশ্ন, ক্ষেত্রফল ও আয়তনের প্রশ্ন। আর একটা নতুন টপিক হয়তো অনেকজনের জন্য হবে এটা, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ছোটবেলায় যেরকম আমরা সেট পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে এরকম একটা রেক্ট্যাঙ্গেল আঁকাতাম, সেটার মধ্যে আমরা এরকম দুটো সার্কেল দিতাম। এবার এই সার্কেলটাকে এ বলতাম, এই সার্কেলটাকে বি বলতাম, এটাকে এ ইন্টারসেকশন বি, এই পুরোটা হচ্ছে এ ইউনিয়ন বি, এই এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, বা এই সার্কেলটাকে এ বি এ বলছি, এটাকে বি বলছি। তো এই জিনিসগুলো কি, রেক্ট্যাঙ্গেলটা কি, এই সব জিনিস আমরা ভেন ডায়াগ্রামে শিখেছি। ঠিক আছে, আজকে এই টপিকগুলোর উপরে আমি অঙ্ক করাবো। আচ্ছা, যারা এই ক্লাস যে চ্যানেলটাতে প্রথমবার আসছো বা এই সিরিজটা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে কিন্তু আমি বলবো আগে তোমরা ভিডিও 3টে ক্লাস যেগুলো আছে সেই ভিডিওগুলো কমপ্লিট করে নাও। যারা টোটালি নতুন প্র্যাকটিস করে স্টার্ট করেছো বা আহ, এই প্রিপারেশনের জন্য টোটালি নতুন, তাদেরকে বলবো আগে তোমরা 3টে ক্লাস কমপ্লিট করে নাও, তারপরে এই প্র্যাকটিস সেটে আসো। কারণ এরকম অনেক জায়গায় যেরকম আমি মাল্টিপ্লাইং ফ্যাক্টর 10% ইনক্রিজের মাল্টিপ্লাইং ফ্যাক্টর যে 11/10 দিয়ে যে মাল্টিপ্লাই করে দেওয়া, সেটা কিন্তু এখন আমি আর এক্সপ্লেন করবো না, আমরা ডাইরেক্ট অঙ্কেতে জাম্প করে যাব। তো তোমাদের ওখানে অনেকজনের অসুবিধা হতে পারে কয়েকটা জায়গায়। তো তোমাদের কিন্তু ভালো হবে যে তোমরা যদি আগের 3টে ক্লাস কমপ্লিট করে নাও অ্যান্ড দেন তোমরা এই প্র্যাকটিস সেটে চলে আসো। ঠিক আছে, ওই 3টে ক্লাস প্লেলিস্টে থাকবে। আমাদের ডেডিকেটেড পার্সেন্টেজের জন্য একটা আলাদা প্লেলিস্ট করা আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের এসএসসি ব্যাচে, সেটা আমি তোমাদেরকে এখানে আই বাটনের ইয়েতে দেওয়া থাকবে টপ রাইট কর্নারে, সেটাতে ক্লিক করে তোমরা ডাইরেক্ট ওখানে চলে যেতে পারো। ঠিক আছে, তাহলে দেরি না করে আজকে শুরু করা যাক। তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, সেটা কিন্তু তোমাদের রিজনিং এর ব্যাচ কিন্তু তোমাদের সাগনিক স্যার স্টার্ট করে দিয়েছে। তোমাদের একটা সিরিজের ক্লাস হয়ে গেছে, সেখানে তোমরা নাম্বার সিরিজ, ভার্বাল সিরিজ এগুলো সব দেখতে পারবে, যেটা তোমাদের এসএসসি আরআরবি পরীক্ষায় প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর তোমাদের পার্সেন্টেজ ক্লাস ইতিমধ্যে যেটা বললাম যে কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা নতুন একটা চ্যাপ্টার ধরবো। তো তোমরা কিন্তু নিশ্চয়ই এই যে আমাদের এসএসসি আর আরআরবি ব্যাচ যেটা আমরা স্টার্ট করেছি টোটালি ফ্রি অফ কস্টে, সেটাতে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলটা লার্নোভার্স একাডেমি অফিসিয়াল, সেটাতে জয়েন হয়ে যাবে। সেখানে আমরা এই ব্যাচ দুটোর নতুন নতুন আপডেটগুলো দিতে থাকবো। আর যদি নতুন পরীক্ষার কোনো নোটিফিকেশন এসে থাকে সেগুলো কিন্তু আপডেট করতে থাকবো। আর তাছাড়াও তোমাদের জন্য আমরা এই দুটো এসএসসি আর আরআরবি ডেডিকেটেড আলাদা দুটো চ্যানেল খুলেছি টেলিগ্রামেই, সেটা তোমরা এই লার্নোভার্স একাডেমি টেলিগ্রাম চ্যানেলটাতেই পেয়ে যাবে। সেই চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা জয়েন হয়ে নিও, সেখানে তোমাদের ডেইলি কুইজ, তারপরে পিডিএফ, এই যে ক্লাসগুলোর যে পিডিএফ থাকবে সেগুলো সব ওখানে আপলোড হতে থাকবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমরা শুরু করি।
আজকের ক্লাসে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে যে যদি এ বি এর 95% হয় তাহলে বি এর কত শতাংশ। এখানে মানেটা কি, যদি এ বি এর 95% বলেছে, ঠিক, তার মানে 95% অফ বি, ঠিক, তার মানে এ বাই বি এটার মান কি হবে 95/100, অর্থাৎ বির মান যদি 100 হয় এর মান 95। আমাকে বলেছে তাহলে বি এর কত শতাংশ, অর্থাৎ বি এখানে 100, এ এখানে 95, তাহলে বি এর কত শতাংশ মানে এটা, তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে ইন্টু 100, এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে আমার চলে আসছে এখানে 19 আর এখানে আমার 20, তার মানে আমার এটা 2000/19%, এটা আমার আসবে অ্যাপ্রক্সিমেটলি 105 পয়েন্ট সামথিং, তার মানে আমার অপশন সি এখানে অ্যান্সার 105, 5/19%। ঠিক আছে, সহজ ছিল প্রশ্নটা। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলা হয়েছে যে ইফ 25 যদি এক্স এর অর্ধেকের 25%, ওয়াই এর 1/4 30%-এর মানের 2.5 গুণের সমান হয়, তাহলে এক্স ওয়াই এর কত শতাংশ বেশি বা কম সেটা বের করতে বলা হয়েছে। অর্থাৎ 25% এক্স এর হাফের, তার মানে এক্স এর হাফ মানে হচ্ছে এটা হাফ অফ এক্স, ঠিক, তারও 25% মানে আমরা কি জানি 1/4, সেটা সমান সমান 2.5। আচ্ছা, 2.5কেও আমরা এইভাবে লিখতে পারি, 2.5কে আমরা এখানে লিখতে পারি 25/10, দশমিকটা উঠিয়ে দিলে নিচে 10 চলে আসবে, গুণ 30%, তার মানে 3/10, 1/4 1/4, তার মানে 1/4 ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে 4 আর 4 কেটে দিচ্ছি, এখানে 5, উপরে 5 থাকছে, এখানে 2, এই 2 আর এই 2 কেটে দেওয়া হচ্ছে, 5 আর 10 কেটে দিলে 2, তাহলে আমি পাচ্ছি x বাই ওয়াই, এটার মান কত পাচ্ছি আমি 3/2, অর্থাৎ x এর মান যদি 3 হয় তাহলে y এর মান 2। ঠিক আছে, আমাকে বের কি করতে বলেছে যে তাহলে x y এর কত শতাংশ বেশি বা কম। y এখানে 2, x কত বেশি 1 বেশি, তাহলে y এর থেকে 1 বেশি x, তাহলে কত পার্সেন্টেজ বেশি ইন্টু 100 করে দাও, তাহলে আমাদের 50% বেশি, অর্থাৎ অপশন এ 50% মোর। ঠিক আছে, আচ্ছা, থার্ড নাম্বার কোশ্চেন। থার্ড কোশ্চেনে কি বলেছে, এ বি থেকে 20% বেশি, ঠিক আছে, বি সি থেকে 25% বেশি, আর সি ডি থেকে 60% কম, আর ডি ই থেকে 20% বেশি। তাহলে উপরের এইখানে যতগুলো অপশন আছে তার মধ্যে কোনটা ঠিক এটা বের করতে হবে। আচ্ছা, আমরা এটাকে এইভাবে করতে পারি যে এ বি থেকে 20% বেশি, তাহলে এ আর বি এর রেশিও বের করতে পারি, তারপরে বি বাই সি এর রেশিও বের করতে পারি, সি বাই ডি এর রেশিও বের করতে পারি, ডি আর ই এর রেশিও বের করতে পারি, এখানে ডি ডি কমন করলাম, সি সি কমন করলাম, এভাবে করতে পারি। কিন্তু আমরা আরেকভাবে করতে পারি এই প্রশ্নটার ক্ষেত্রে, সেটা কারণ যেহেতু এখানে অনেকগুলো ভেরিয়েবল আছে, এখানে দেখো কতগুলো ভেরিয়েবল আছে, এক তো এ আছে, এ বি সি ডি ই, 5টা ভেরিয়েবল, তাহলে আমাকে এতবার সেম করতে হবে। তো তার জায়গায় আমি এখানে অ্যাজাম্পশনের উপরে করব, অলরেডি আমি একটা ভ্যালু ধরে নিব, সবচেয়ে কম ছোট যেই সংখ্যাটা সেটার একটা ভ্যালু ধরে নেব, সবচেয়ে শেষে ই যেহেতু আছে, তার মানে ই থেকে ডি, তারপরে ডি থেকে সি, সি থেকে বি, বি থেকে এ, তাহলে আমি ইর মান একটা ধরে নিই। ঠিক আছে, আমি যদি ধরি ই সমান সমান 500, ঠিক আছে, এবার আমাকে কি বলেছে যে ডি হচ্ছে 20% বেশি দেন ই, তাহলে ডি হচ্ছে 20%, মানে কি 20% মানে হচ্ছে 1/5, তাহলে 20% বেশি হয়ে যাওয়া, তার মানে 5-এর উপরে 1 বেশি হওয়া, তাহলে 6/5 হয়ে যাচ্ছে, ই এর 6/5 বেশি, 6/5 টাইমস, তার মানে 6/5 ইন্টু 500, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার ডি এর মান 600। ঠিক আছে, তাহলে আমার ডি কত পাচ্ছি, ডি পাচ্ছি আমি 600।
আচ্ছা ডি পেয়ে গেলাম, তাহলে সি বলেছে 60% লেস দেন ডি, তার মানে সি হবে 60% মানে কি 60% হচ্ছে 3/5, ঠিক আছে 3/5। এবার 5-এর মধ্যে 3 কম বলেছে, ঠিক লেস বলেছে, তাহলে আমার কি হবে 2/5 হয়ে যাচ্ছে, 2/5 অফ ডি, তার মানে 600। এখানে এই দুটোকে কাটলে আমি পেয়ে যাচ্ছি 120 অর্থাৎ 240। তাহলে আমি সি এর মান কত পাচ্ছি 240। আচ্ছা এবার আমি সি পেয়ে গেলাম, এবার বি বের করি। বি আমাকে কি বলেছে, বি বলেছে 25% বেশি দেন সি। সি তে হচ্ছে 240, 25% মানে 1/4, 1/4 বেশি মানে কি 4 আছে সেটা 1 বেড়ে গেল অর্থাৎ 5 হয়ে গেল, তাহলে আমার বি এর মান হয়ে যাবে 5/4 গুণ 240, ঠিক, তাহলে এটা 60 হয়ে গেল আমার 300, তাহলে বি এর মান কত পেলাম 300। আচ্ছা এবার লাস্ট হচ্ছে এ এর মান, এ বলেছে 20% বেশি, 300-র উপরে 20%। আচ্ছা 20% মানে আমরা জানি 1/5, অর্থাৎ 20% বেড়ে যাওয়া মানে হচ্ছে 6/5 হয়ে যাওয়া, তাহলে 300-র 6/5, ঠিক, এ তাহলে কত হচ্ছে 6/5 গুণ 300, তাহলে এই দুটোকে কাটলাম, এটা 60 হয়ে গেল, আমার আসলো এর মান আসলো 360, ঠিক আছে, এটা কিন্তু 300, তাহলে আমি এর মান কত পেলাম 360। এবার এখান থেকে আমাকে এই অপশনগুলো মিলাতে হবে, আমাকে বলেছে ডি ইজ 60% লেস দেন ডি, দেখো বি 300 দেওয়া আছে, এখানে বলেছে 60% লেস, অর্থাৎ কি ডি এর মান বি এর 40% হওয়ার কথা, 60% যেহেতু লেস বলেছে, তাহলে দেখো এই বি এর 50% যদি ভাবি তাহলে কি হচ্ছে 150 হচ্ছে, বি এর হাফ যদি ভাবি 50% মানে হাফ হয়ে যাওয়া, বি এর হাফ হচ্ছে 150, আর ডি এখানে কি ভ্যালু দেওয়া আছে 600, তাহলে তো ডি তো বেশি, তাহলে এটা কিন্তু অপশন হবে না। আচ্ছা বি তে চলে আসি, বি তে কি বলেছে ই ইজ 28% মোর দ্যান এ। আচ্ছা এ যদি 360 হয়, 28% হচ্ছে 25%-এর কাছাকাছি, এবার এ যদি 360 হয় তাহলে এর হাফ বেশি হওয়া মানে এটার সঙ্গে 180 অ্যাড করা, কারণ 360-র হাফ হচ্ছে 180, তাহলে 50% যদি বেশি বলতো তাহলে 180 অ্যাড করতাম, 25% যদি বেশি বলতো যে এটার থেকে 25% বেশি, তাহলে 180-রও হাফ তার মানে 90 অ্যাড করতাম, তার মানে আমার কত হতো 450, ঠিক, তাহলে এখানে বলেছে 28% বেশি, তাহলে 450 থেকে একটু বেশি হবে, ই হচ্ছে 500, তাহলে হতে পারে এটা কাছাকাছি, তাহলে আমি একবার দেখে নিই, এখানে বলেছে 360 তার 28% বেশি, অর্থাৎ যদি 100 টাকা থাকে তাহলে সেটা 128 হয়ে যাচ্ছে, 28 বেড়ে যাচ্ছে, তাহলে এখানে একটা জিরো কাটলাম, এটা 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে, আচ্ছা এখানে আমরা ক্যালকুলেশন স্টপ করে দিতে পারি, নিচে 5 চলে এসেছে আর কোথাও কাটবে না, তার মানে উত্তর কিন্তু দশমিকে আসবে, কিন্তু আমার উত্তর কিন্তু দশমিকে নেই, ডির মান কিন্তু 600, দশমিকে উত্তর আসছে না, তাহলে অপশন বিটাও হচ্ছে না। এবার অপশন সি তে চলে আসি, অপশন সি তে কি বলছে যে এ ইজ 40% লেস দেন ডি, অর্থাৎ ডি এর যে মান দ্যাট ইজ 600 থেকে 40% কম, 40% কমে যাওয়া মানে কি 100 টাকা যদি থাকে তার থেকে 40 টাকা কমে যাওয়া 60 টাকা, তাহলে এখানে দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কাটলাম, 360, তাহলে এর মান আমি কত পাচ্ছি 360, আর এর মান 360 ছিল, তাহলে আমার অপশন আসবে অপশন সি, এ ইজ 40% লেস দেন ডি, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নটা। আচ্ছা পরের প্রশ্নে কি বলেছে যে জানুয়ারি 2022-এ কৃতি তার মাসিক বেতনের 22% ইএমআই হিসেবে পরিশোধ করেন, অবশিষ্ট যে বেতনটা থাকলো সেটা মুদিখানা এবং জামা কাপড়ের জন্য সে খরচা করে কি রেশিও 7:5 রেশিওতে, ঠিক আছে। আচ্ছা জামা কাপড় কেনাকাটার যে টাকাটা যেটা অরিজিনাল সে খরচা করছে সেটা হচ্ছে জামা কাপড়ের জন্য শুধু, সেটা হচ্ছে 18,200 টাকা, ঠিক আছে। ফেব্রুয়ারিতে গিয়ে তার বেতন 2022 সালেরই ফেব্রুয়ারিতে গিয়ে তার বেতন 16% বেড়ে যায়, জানুয়ারি থেকে 16% বেড়ে যায়, তাহলে ফেব্রুয়ারিতে তার কত বেতন ছিল সেটা বের করতে বলা হয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা যদি ধরে নাও যে কৃতির জানুয়ারিতে
আচ্ছা, যদি ধরে নাও কৃতির জানুয়ারিতে যে খরচাটা বা জানুয়ারিতে যে বেতনটা সেটা ছিল ধরে নাও 100 টাকা, ঠিক আছে? এই 100 টাকার ইএমআই কত ভরছে কৃতি? ইএমআই ভরছে 22 টাকা। আর বাকি যে 78 টাকা, এই টাকাটাই সে জামা কাপড় এবং মুদিখানার কেনাকাটির জন্য খরচা করছে। এই 78 টাকাটা যদি মুদিখানাকে আমি জি দিয়ে লিখি আর জামা কাপড় কেনাকে সি দিয়ে, তাহলে কি রেশিওতে কি অনুপাতে সেই 78 টাকা খরচা করছে? সেটা হচ্ছে 7:5 রেশিও, ঠিক আছে? এবার এখানে এটাও বলে দিয়েছে যে এই যে 5, এই 5 সমান সমান কত? 18,200। অর্থাৎ আমি যদি ধরতে যাই যে এই দুটো মিলে, অর্থাৎ জামা কাপড় কেনাকাটি আর মুদিখানা আর জামা কাপড় কেনাকাটি দুটো মিলিয়ে তাহলে 7 + 5 অর্থাৎ 12 ইউনিট খরচা করছে। তাহলে 5 ইউনিট সমান সমান যদি 18,200 হয়, তাহলে 12 ইউনিট সমান সমান কত? 18,200 ভাগ 5 গুণ 12, ঠিক? অর্থাৎ 3,640 গুণ 12, 43,680, ঠিক? এই টাকাটা কি? এই টাকাটা তাহলে সে খরচা করছে জামা কাপড় কেনাকাটি আর মুদিখানার জন্য। তার মানে এই যে 78 টাকা, আমি 100 টাকা তার বেতন ধরেছিলাম, 78 টাকা তার জামা কাপড় এবং মুদিখানার খরচার জন্য আমি পেয়েছিলাম। এই 22 টাকাটা দেওয়ার পরে, এই 22 টাকাটা ইএমআইতে দিয়ে দেওয়ার পরে 78 টাকা বাকি থাকছে, সেটা সে মুদিখানা এবং জামা কাপড় কেনাকাটির জন্য খরচা করছে। সেটা আসলে কত? সেটা হচ্ছে 43,680। তাহলে 78 সমান সমান হচ্ছে 43,680, ঠিক আছে? তাহলে তার বেতন কত ছিল? 100 সমান সমান কত? তাহলে 43,680 ভাগ 78 গুণ 100। আচ্ছা, এটাকে আমি যদি 2 দিয়ে কাটি 29, এটাকে 2 দিয়ে কাটলে 2 1 21,840, ঠিক আছে? এটাকে আমি আবার 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে কাটলে আসছে 7,280, এটাকে 3 দিয়ে কাটলে 13, এটা ডাইরেক্ট চলে যাবে হচ্ছে, না ডাইরেক্ট যাবে না, এটা যাবে 5,560। তার মানে আমার তাহলে কৃতির বেতন কত আসছে? 56,000, ঠিক আছে? এটা কিন্তু জানুয়ারির বেতন, এটা কৃতির জানুয়ারির বেতন। এখনো কিন্তু আমি ফেব্রুয়ারির বেতন বের করিনি। আর আমাকে দেখো বের কি করতে বলেছে, যে তবে ফেব্রুয়ারিতে তার বেতন কত ছিল? জানুয়ারিতে কত বেতন পেলাম? জানুয়ারির 2022-এর বেতন পেলাম হচ্ছে 56,000। তাহলে ফেব্রুয়ারিতে তার থেকে 16% বেড়েছে। তার মানে 56,000 গুণ 16% বেড়ে যাওয়া মানে কি? 100 টাকা যদি আগে থাকতো তাহলে এখন সেটা 116 টাকা হয়ে গেছে, ঠিক? তাহলে এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে দুটো শূন্য কাটলাম, তাহলে 116 গুণ 56। তার মানে আমি এটাকে বলতে পারি যে 116কে প্রথমে তোমরা 50 দিয়ে গুণ করো আর তারপরে 6 দিয়ে গুণ করো, দুটোকে তারপরে যোগ করে দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, 50 দিয়ে গুণ করলে আমি কত পাচ্ছি? 580, আর এটা পাচ্ছি হচ্ছে 600, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কত পাচ্ছি এখানে? 6 9 4 6, আর এখানে তোমার 560 ছিল, তার মানে আরেকটা শূন্য। তাহলে আমার উত্তর হচ্ছে অপশন সি, 64,960, ঠিক আছে? বুঝতে পেরেছো? পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নটা কি বলা হয়েছে, যে সুরেশ ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত, তার মানে সুরেশের ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত দেওয়া আছে 3:1, আর যদি তার আয় 25% বৃদ্ধি পায় এবং তার সঞ্চয় 20% যদি বৃদ্ধি পায়, তবে তার ব্যয় কত, তা ব্যয়ের কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে সেটা বের করতে বলা হয়েছে। এখানে আমাকে এক্সপেন্ডিচার আর সেভিংস অর্থাৎ ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত দেওয়া আছে। আমি যদি ধরে নিই ব্যয় সে 300 টাকা করছে আর সঞ্চয় 100 টাকা, তাহলে তার ইনকাম কত হচ্ছে?
তার মানে আয় কত হচ্ছে 400 টাকা। এইবার আমাকে বলেছে তার আয় 25% বেড়ে যাচ্ছে, অর্থাৎ 400 যদি হয় 25% বেড়ে যাওয়া মানে 5/4 হয়ে যাওয়া। তাহলে 400কে 5/4 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 500 টাকা। তাহলে আমার এখন নতুন তার আয় কত হচ্ছে 500 টাকা। এবার সঞ্চয়ও বৃদ্ধি পাচ্ছে কততে 20%। সঞ্চয় যেটা 100 টাকা ছিল সেটা 20% বেড়ে যাচ্ছে, অর্থাৎ 120 টাকা হয়ে যাচ্ছে, 120 টাকা হয়ে যাচ্ছে। এইবার 500 টাকা ছিল সঞ্চয়, 500 টাকা আয়, 120 টাকা সঞ্চয়, তাহলে 380 টাকা হচ্ছে তার ব্যয়। আগে তার 300 টাকা ছিল ব্যয়, এখন তার 380 টাকা হয়ে গেল। তাহলে কত পার্সেন্টেজ বৃদ্ধি পেল? 80/300 গুণ 100। তাহলে এই দুটোকে শূন্যকে কেটে দিলাম, অর্থাৎ 80/3। ঠিক আছে, এটা সমান সমান হবে 26.67, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 27%। অর্থাৎ অপশন এ আমার অ্যান্সার। ঠিক আছে, ইজি ছিল এই কোশ্চেনটা। আচ্ছা, পরের প্রশ্নে কি বলেছে যে একজন ব্যক্তির মাসিক আয় হচ্ছে 1,60,000, তাকে ব্যক্তিগত খরচকে তারা পি দিয়ে দেখিয়েছে, করকে তারা টি দিয়ে, এবং শিক্ষার জন্য যে ঋণ নিয়েছে সেটা ই দিয়ে দেখিয়েছে পরিশোধ করতে হয়, এবং অবশিষ্ট যে অংশ সেটা সে সঞ্চয় করতে পারে। তার ব্যক্তিগত খরচ পি, সেটা তার আয়ের 50%। শিক্ষার খরচ যে ঋণ যে ই, তা হলো ব্যক্তিগত খরচের আবার 20%। এবং টি যেটা কর যেটা নিয়েছে তা হলো শিক্ষার জন্য যে ঋণ ই, সেটার 15%। ঠিক আছে, তারপরে কি বলেছে যে পরের মাসে তার বেতন বেড়ে যাচ্ছে 30%। সে ব্যক্তিগত যে খরচের যে পি, সেটার যে শতকরা হার সেটা সেম বজায় রেখেছে। আর শিক্ষার জন্য যে ঋণ নিয়েছিল ই, সেটা বেড়ে গিয়ে হয়ে গেল 30%। আর টি অর্থাৎ কর যে নিয়েছিল সেটা বেড়ে গিয়ে হয়ে গেল 20%। তাহলে 2 মাসের যে সঞ্চয়টা সেটার যোগফল কত, সেটা যোগফলটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা ধরে নাও তোমাদের আয় প্রথম মাসে হচ্ছে 1000। ঠিক আছে, তাহলে পি অর্থাৎ তোমাদের যে ব্যক্তিগত খরচ, এখানে বলা হয়েছে ব্যক্তিগত খরচ কি পি, ব্যক্তিগত খরচ হচ্ছে 50%। দেখো এখানে লেখাই আছে যে তার ব্যক্তিগত খরচ পি তার আয়ের 50%, তাহলে 1000-এর 50% অর্থাৎ 1000-এর হাফ, তাহলে কত হচ্ছে 500। আচ্ছা, এবার চলে আসছি আমি ই, অর্থাৎ শিক্ষার জন্য যে ঋণ নিয়েছে ই, সেটা হচ্ছে ব্যক্তিগত খরচের 20%। তার মানে 500-র 20%, 20%, 20% মানে কি 1/5। তাহলে 500-র 1/5 মানে হচ্ছে 100। ঠিক, আচ্ছা টি যেটা কর কত বলেছে? কর বলেছে হচ্ছে শিক্ষার জন্য যে ঋণ ই, এর 15%, তার মানে 100-র 15%, অর্থাৎ এটা আমি পাচ্ছি 15। তাহলে এখানে সঞ্চয় কত হচ্ছে? 1000 তার আয় মাইনাস 500 প্লাস 100 600, 600 প্লাস 15 615, তাহলে তার সঞ্চয় হচ্ছে কত? 385। এটা তার প্রথমবার সঞ্চয়। এবার তার আয় বেড়ে গেল, আয় কত বাড়লো? এখানে আয় বৃদ্ধি করেছে 30%, তাহলে 1000 টাকা যদি তার আগে আয় ছিল, এখন সেটা বেড়ে হয়ে গেল 1300 টাকা। আচ্ছা, তার যে পি ব্যক্তিগত খরচ সেটার যে পার্সেন্টেজ সেটা কিন্তু সেম রেখেছে, দেখো শতাংশের একই শতাংশ বজায় রেখেছে, অর্থাৎ আগে ছিল হাফ 50%, এখনো 50%ই থাকবে। তাহলে 1300-র 50% যদি বের করতে হয়, সেটা তাহলে 1300-র হাফ, 1300-র হাফ হচ্ছে 650। তারপরে বলেছে যে ই যেটা শিক্ষার জন্য যে ঋণ সেটা হয়েছে 30%, তাহলে 650-এর যদি 30% অর্থাৎ 3/10, সেটা আসবে আমার 195। আর তারপরে বলেছে যে শিক্ষার যে ঋণ তার 20%, তার 20% হচ্ছে টি, অর্থাৎ তার করের টাকা হচ্ছে 20% অফ ই, তাহলে 195-এর 20% অর্থাৎ
195 ভাগ 5, তাহলে আমি কত পাচ্ছি? 39। ঠিক আছে, তাহলে সেকেন্ড কেসে আমার সঞ্চয় কত হচ্ছে? 1300 মাইনাস 600, আচ্ছা 195 প্লাস 39 প্লাস 650, অর্থাৎ তোমার হচ্ছে এখানে 4 8 884। ঠিক, এবার 1300 মাইনাস 884 কত পাচ্ছ তোমরা? 416। ঠিক, আচ্ছা এবার আমাকে জিজ্ঞাসা করেছে যে এই যে দুটো ক্ষেত্রেই যে তোমরা সঞ্চয় করছো, টোটাল কত সঞ্চয় করছো? তাহলে তাহলে এখানে হচ্ছে আমার 1,0,801 টাকার সঞ্চয় হচ্ছে। ঠিক আছে, এইবার এটা তো আমি ধরে নিয়েছি যে প্রথমবার 1000 টাকা আয় ছিল, পরের বার 1300 টাকা আয় হলো, কিন্তু আসলে তার প্রথমবারের আয় কত ছিল? 1,60,000। ঠিক, তাহলে এই যে প্রথমবার যে 1000 টাকাটা ধরেছি সেটা আসলে কত? 1,60,000। তাহলে আমাকে বের করতে হবে এই যে 801 পেলাম সেটা সমান সমান কি? আচ্ছা তাহলে এখানে আমি 3টে শূন্য কেটে দিই, এখানে আমি 3টে শূন্য কেটে দিই, তাহলে অর্থাৎ 160 গুণ 801। আচ্ছা এটাকে আমি লিখতে পারি যে 801 গুণ 80 গুণ 2, মানে আমার 8 দিয়ে গুণ করলে হচ্ছে 64, 64 শূন্য 80 আর গুণ 2, অর্থাৎ আমার হচ্ছে 1,28,160। ঠিক আছে, 1,28,160 টাকা তার টোটাল সঞ্চয় হয়েছে, অর্থাৎ অপশন আমার 1,28,160, অপশন সি আমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমাদের এটা সহজ লেগেছে। একটু লেন্দি কোশ্চেন ছিল কিন্তু ক্যালকুলেটিভ ছিল। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা সবসময় লাস্টের দিকে রাখবে। এই যে ধরে নাও এর আগে যে এরকম টাইপের যে কোশ্চেনগুলো, যেগুলো চট করে হয়তো দেখে বা মুখে মুখে ক্যালকুলেট হয়ে যাবে, এই টাইপের প্রশ্ন, এগুলো কিন্তু তোমরা চেষ্টা করবে আগেই দেখে কমপ্লিট করে নেওয়ার। তারপরে লাস্টের দিকে যখন সময় বেঁচে থাকবে তখন তোমরা কিন্তু চেষ্টা করবে সবসময় পরীক্ষাটাকে 3টা রাউন্ডে কমপ্লিট করতে। প্রথম রাউন্ডে যেই কোশ্চেনগুলো খুবই ফাস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, চোখের দেখা হয়তো উত্তর হয়ে যাচ্ছে বা হয়তো ক্যালকুলেশন মুখে মুখে হয়ে যাচ্ছে, এই টাইপের প্রশ্ন আগে করবে। তারপরে যেই রাউন্ডে আসবে সেই রাউন্ডে হবে এই টাইপের প্রশ্ন, যেগুলো তোমরা পারবে কিন্তু ক্যালকুলেশন একটু বড় হবে, সেই কোশ্চেনগুলো এই রাউন্ডে করবে। আর তারপরেও যদি তোমাদের টাইম বেঁচে থাকে, যদি এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমরা দেখবে 10 থেকে 15 মিনিট তোমাদের হাতে তখনও বেঁচে থাকে। ওই 10 থেকে 15 মিনিট চেষ্টা করবে যেই প্রশ্নগুলো তোমরা একদমই ধরতে পারোনি বা বুঝতে পারোনি, বা প্রশ্নটা প্রথম পড়াতে তোমরা বুঝতে পারোনি, সেই প্রশ্নগুলো লাস্টে গিয়ে তখন ধরবে। ঠিক আছে, এই স্ট্র্যাটেজি নিয়ে করলে তোমরা দেখবে টাইম এফিসিয়েন্টলি পুরো পরীক্ষাটা কমপ্লিট করে আসতে পেরেছো। আচ্ছা তাহলে আমরা 7 নম্বর প্রশ্নতে এগোই। 7 নম্বর প্রশ্নতে কি বলেছে যে যখন কোনো আইটেমের মূল্য 20% কমানো হয় তখন তার বিক্রি X% বৃদ্ধি পায়। যদি মোটের উপরে রাজস্ব অর্থাৎ রিসিপ্ট যায় সেটা 25% বৃদ্ধি পায়, তাহলে এক্স এর মান কত সেটা বের করতে বলা হয়েছে। আচ্ছা আমরা এটা যে কনজাম্পশন এন্ড এক্সপেন্ডিচার যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেখানে আমরা এই ফর্মুলাটা দেখেছিলাম, সেটা হচ্ছে রিসিপ্ট যেটা বা রেভিনিউ যেটা আমরা বলি, রেভিনিউ জেনারেটেড, এটা সমান সমান হচ্ছে প্রাইস অর্থাৎ মূল্যের যে দাম গুণ কতখানি সেল হয়েছে। ঠিক, এবার দেখো এখান থেকে আমি বলতে পারি যে সেল সমান সমান রেভিনিউ বাই প্রাইস। তাহলে এইখানে দেখো এখানে বলে দিয়েছে আমাকে রেভিনিউ যেটা জেনারেট হয়েছে সেটা 25% বৃদ্ধি পেয়েছে। মানে কি? মানে আগে যদি সেটা 4 ভাগ থাকতো এখন সেটা বেড়ে গিয়ে 1 ভাগ বেড়ে গেছে, মানে 5 ভাগ হয়ে গেছে। আর আমাকে প্রাইসও বলে দিয়েছে, মূল্য বলেছে কি 20% কমে গিয়েছে, অর্থাৎ 20% মানে 1/5। তাহলে আগে যদি 5 অংশ ছিল তাহলে 1 অংশ কমে গেছে, অর্থাৎ 4 অংশ হয়ে গেছে। তাহলে আমাকে যদি সেলস এর রেশিও বের করতে হয়, সেলের রেশিও তাহলে 5/4 ভাগ প্রাইস অর্থাৎ 4/5, তার মানে 5/4 গুণ 5/4, 25/16। সবসময় মনে রাখবে, চেষ্টা করবে একইভাবে অঙ্কটা করার। নিচে সবসময় চেষ্টা করবে যে তোমাদের ইনিশিয়াল ভ্যালু যেটা প্রথমে ছিল
সেটা রাখার, আর বেড়ে গিয়ে বা কমে গিয়ে যে ভ্যালুটা হয়েছে সেটা উপরে রাখার। এইভাবে করতে থাকলে কি তোমাদের পরীক্ষায় কিন্তু কনফিউশনটা কম হবে। এখানে দেখেই বুঝে যেতে পারবে যে এটা আগে ছিল 16 টাকা, এখন সেটা 25 টাকা হয়েছে, অর্থাৎ 9 টাকা বেড়েছে। 9 টাকা বাড়া মানে কি? 16 উপরে 9 টাকা বাড়া, তাহলে কত পার্সেন্টেজ বেড়েছে? 4 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে 25, অর্থাৎ 225/4 তার মানে 56.25% অপশন বি এটার উত্তর হবে। তাহলে আমার সেলস বিক্রি কত বেড়েছে? 56.25% বেড়েছে। আচ্ছা, এবার 8 নম্বর প্রশ্নটা। এই 8 নম্বর প্রশ্নটা একটু ভালো ট্রিকি টাইপের প্রশ্ন আছে, সহজ কিন্তু একটু ট্রিকি। একটু মন দিয়ে যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। প্রশ্নটাতে কি বলেছে যে প্রতি মাসে একজন ব্যক্তি 20 কেজি চাল এবং 8 কেজি গম ব্যবহার করেন। চালের দাম আর গমের দাম, আচ্ছা, চালের দাম গমের দামের 20%, ঠিক আছে? এবার চাল আর গমের মিলিয়ে যত খরচা হচ্ছে কত? 300 টাকা। এখন যদি গমের দাম 20% বেড়ে যায়, আর তাহলে খরচ 300 টাকাই রাখতে গেলে চালের ব্যবহার কত শতাংশ কমিয়ে দিতে হবে সেটা বের করতে বলা হয়েছে। এখানে বলেছে কি যে চালের যে দামটা আর গমের যে কনজাম্পশনটা, তার মানে গম কতখানি ব্যবহার করছো আর চালের দাম, এটা মনে রাখবে, গমের দাম কিন্তু না, এখানে বলেছে গম কতখানি ব্যবহার করছো সেটা, এবং চালের দাম, অর্থাৎ কনজাম্পশন, গমের কনজাম্পশন এবং চালের প্রাইস, এই দুটো একই থাকছে, অপরিবর্তিত থাকছে, ঠিক আছে? আচ্ছা, আমরা একবার ফর্মুলাটা মনে করে নিই। সেটা হচ্ছে পুরো আয়টা, যেটা যেটা মাসের খরচ হচ্ছে কোনো একটা দ্রব্যের উপরে, সেটা হচ্ছে সেই দ্রব্যটা তোমরা কনজাম্পশন মানে কতখানি তোমরা গ্রহণ করছো বা কতখানি তোমরা নিচ্ছ, খাচ্ছ, এই ক্ষেত্রে চাল বা গম তোমরা কতখানি খাচ্ছ, ব্যবহার করছো, সেটা হচ্ছে কনজাম্পশন, গুণ তার দাম, ঠিক আছে? আচ্ছা, এইখানে তোমরা একটা জিনিস দেখো, আমি যদি দামের কথা ভাবি, এটা ধরে নাও চালের দাম আর এটা আমি গমের দাম, ঠিক আছে? এটার অনুপাতটা যদি ভাবি, তাহলে আমাকে বলেছে যে চালের দাম হচ্ছে গমের দামের 20%, ঠিক? তাহলে 20% মানে কি? 1/5, অর্থাৎ গমের দাম যদি 5 হয়, চালের দাম তার 1 ভাগ। আমি এটা ধরে নাও 1x আর 5x ধরছি। এইবার চাল কত কেজি ইউজ করা হয়েছে? 20 কেজি। তাহলে 1x ইন্টু 20, এটা হচ্ছে চালের পিছনে খরচা। দেখো কনজাম্পশন কত? এখানে 20 কেজি। প্রাইস কত? এখানে 1x, ঠিক? তাহলে এটা হচ্ছে চালের খরচা। আর গমের যে খরচাটা সেটা কত? 5x গুণ গম 8 কেজি কেনা হয়েছে, তাহলে 8 কেজি। তাহলে এখানে আমার আসছে 20x আর এখানে আসছে আমার 40x। এই দুটোকে প্লাস করলে 60x, এটা সমান সমান হচ্ছে 300 টাকা। এখানে বলে দিয়েছে টোটাল খরচা হচ্ছে 300 টাকা। আমি এখানে পেয়েছি 60x টোটাল খরচা, তাহলে 300 টাকা। x এর মান এখান থেকে আমি কত পাচ্ছি? 5, ঠিক? তাহলে এই প্রশ্ন হিসাবে চাল এবং গমের যে দামটা, প্রাইস, চাল এবং গমের প্রাইস কত হচ্ছে? 5, এটা 1x ছিল, তাহলে 5। আচ্ছা, এখানে করে দেখাই, এটা ছিল 1x আর এটা 5x, অর্থাৎ এটা 5 আর এটা হয়ে যাচ্ছে 25, ঠিক আছে? এইবার আমাকে বলেছে যে চালের কিন্তু দাম, দেখো এখানে বলে দিয়েছে আমাকে চালের যে দাম সেটা অপরিবর্তিত থাকছে, আর গমের যে দাম সেটা 20% বৃদ্ধি পাচ্ছে। তাহলে চালের দাম অপরিবর্তিত থাকতে গেলে 5 টাকায় থাকছে, গম 20% বৃদ্ধি পাচ্ছে। 20% মানে 1/5, 25-এর 1/5 মানে হচ্ছে 5 টাকা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 30 টাকা হয়ে যাচ্ছে। এবার
আমাকে এটাও বলেছে যে গমের যে কনজাম্পশন, অর্থাৎ তুমি যতখানি গম ব্যবহার করছো সেটা সেম থাকছে। এই দেখো, হুইট কনজাম্পশন অপরিবর্তিত, অর্থাৎ গম যে 8 কেজি ব্যবহার করা হচ্ছে সেটা এখনো 8 কেজি ব্যবহার করা হবে, সেটা কিন্তু কমবে না। তাহলে গম যদি 30 টাকা 8 কেজি ব্যবহার করা হয়, তাহলে গমের জন্য খরচা হচ্ছে 30 গুণ 8 অর্থাৎ 240। এবার টোটাল খরচা কিন্তু 300 টাকাই থাকছে, 300 টাকা থেকে সরছে না। 300 টাকায় যদি টোটাল খরচা হয় আর গম একাই যদি 240 টাকার খরচা হয়ে যায়, তাহলে বাকি 60 টাকা খরচা এটা হচ্ছে চালের জন্য রাখা হয়েছে। চালের দাম কত? 5 টাকা। আর চালের যে কনজাম্পশন, কতখানি কনজাম্পশন হচ্ছে বা কতখানি চাল ব্যবহার করছে সেটা আমরা জানি না, সেটাই বের করতে বলা হয়েছে, সেটা গুণ 60। ঠিক আছে, এটা বুঝতে পারলে যে চালের খরচা, এটা চালের কনজাম্পশন আর এটা চালের দাম। এখান থেকে চালের যে কনজাম্পশনটা, চাল কতখানি কেনা হচ্ছে, এটা কত বেরোবে? সেটা বেরোবে হচ্ছে 12। তার মানে 12 কেজি চাল এখন ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আগে কত করা হচ্ছিল? 20 কেজি চাল। এখন কত করা হচ্ছে? 12 কেজি চাল। কত কমলো? 8 কেজি চাল কমে গেল। তাহলে কত পার্সেন্টেজ কমলো? 8/20 ইন্টু 100, অর্থাৎ 40%। তাহলে 40% চাল এখন কিন্তু এই পরিবার কম ব্যবহার করবে। অপশন এ আমার অ্যান্সার 40%। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে কি বলেছে যে পেট্রোলের দাম 19% বৃদ্ধি পেয়েছে। একজন ব্যক্তি পেট্রোলের জন্য খরচে মাত্র 12% অতিরিক্ত ব্যয় করতে চান, তাহলে পেট্রোল কেনার পরিমাণ কত শতাংশ কমাতে হবে সেটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, একই ফর্মুলা, যে খরচ সমান সমান কনজাম্পশন গুণ প্রাইস, কতখানি পেট্রোল সে ব্যবহার করছে আর পেট্রোলের দাম। এখানে বলে দিয়েছে কি যে পেট্রোলের দাম 19% বেড়ে গিয়েছে, অর্থাৎ প্রাইস আগে যদি 100 ছিল এখন হয়ে গেছে 119। ঠিক, আর এক্সপেন্ডিচার অর্থাৎ পেট্রোলের জন্য যে ব্যয় টোটাল খরচ করছে কত? মাত্র 12% বাড়িয়েছে, অর্থাৎ আগে যদি 100 টাকা থাকতো, 100 টাকা খরচা করতো, এখন 112 টাকা খরচা করছে সে। এখান থেকে আমাকে কতখানি কনজাম্পশন তাকে কমাতে হয়েছে, কত পার্সেন্টেজ কনজাম্পশন কমাতে হয়েছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে কনজাম্পশন বের করতে গেলে আমি ই ভাগ পি করব। ই এখানে কত? 100 আগে ছিল, এখন 112 হয়ে গেছে। ঠিক, ভাগ 119 হয়েছে, আগে 100 ছিল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 112 ভাগ 119। তার মানে আগে 119 ছিল, সেটা কমে গিয়ে 112 হয়েছে, কনজাম্পশন কমে গিয়েছে। দেখো এখানে প্রশ্নেই বলে দিয়েছে যে কনজাম্পশন কমাতে হবে, ব্যবহার কমাতে হবে, তাহলেই তো প্রাইস বাড়লে, ব্যবহার কমলে তাহলে ইয়েটা কম, তার মানে এখানে 12% কমেছে। যদি আমার ব্যয়কে সমান রাখতে হয় তাহলে এটা বাড়লে এটা কমবে। ঠিক, সেটাই এখানে হয়েছে। 19% এখানে হচ্ছে 119 টাকা, 119 ইউনিট আগে সে কনজিউম করতো, এখন সেটা কমে গিয়ে 112 ইউনিট হয়েছে। কত কমেছে? 7 ইউনিট কমেছে। আমাকে এটাই প্রশ্ন করেছে যে কত। আচ্ছা, আমাকে পার্সেন্টেজ বের করতে বলেছে না? ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ যদি বের করতে হয় তাহলে হবে 7 ভাগ, আগে কত ছিল? 119 গুণ 100%। ঠিক, অর্থাৎ 700/119%। আচ্ছা, এটা কিন্তু আমরা আর ভাগ করতে বসবো না। দেখো 119কে যদি আমি 6 টাইমস মাল্টিপ্লাই করি, তাহলে জিনিসটা 700-র উপরে উঠে যাচ্ছে, তাহলে আমার 5 হবে, 5 পয়েন্ট সামথিং হবে। 5 দিয়ে যদি করি তাহলে কত আসছে? 595, 8 পয়েন্ট সামথিং হবে। তার মানে অ্যাপ্রক্সিমেটলি আমার সেটা উত্তর আসবে 6%। তার মানে আমার যে কনজাম্পশন কমেছে, কত পার্সেন্টেজ কমেছে? 6%। অপশন বি আমার অ্যান্সার। ঠিক আছে, 700/119, এটা তোমরা কিন্তু ক্যালকুলেট করেও দেখতে পারো। অ্যাপ্রক্স সবসময় করার চেষ্টা করবে, 5 পয়েন্ট সামথিং আসবে, তো সেটা 6%-এর কাছাকাছি। আচ্ছা, পরের প্রশ্নে কি বলেছে যে যদি কোনো একটি সংখ্যা প্রথমে 15% বৃদ্ধি করা হয় এবং আবার 15% হ্রাস করা হয়, তাহলে প্রাপ্ত সংখ্যার মান কত?
82। আমরা এর আগে কিন্তু এই ফর্মুলাটা দেখেছিলাম, সেই আগের যে অঙ্কটাতে আমরা এই ফর্মুলাটা করেছি, সেটা হচ্ছে 15% প্রথমে বাড়ানো, তারপরে আবার 15% কমানো, মানে কত হচ্ছে আমার x² বাই 100 দিয়ে কমানো, এত পার্সেন্টেজ কমে যাওয়া। এখানে x এর মান কত 15, তার মানে 15 গুণ 15 বাই 100, এটা হয়ে যাবে আমার 3, 3, 4, তার মানে 9/4% কমিয়ে দেওয়া। 9/4% কমিয়ে দেওয়া মানে কি, এখন তাহলে 100 টাকা যদি আগে থাকতো, এখন 9/4 কমে গেল, এত পার্সেন্টেজ বেঁচে থাকছে, তার মানে হচ্ছে 391/4% বেঁচে থাকছে। এখানে বলে দিয়েছে এই যে 391/4 যে পেলাম, 391/4 এটার সমান সমান কত 782, এটা বলে দিয়েছে প্রশ্নে। তাহলে নাম্বারটা কত ধরেছিলাম, নাম্বারটা যদি 100 হতো তাহলে সেটা কমে গিয়ে 9/4 কমছে, 15% বাড়িয়ে তারপরে 15% কমালে 9/4 কমে যাচ্ছে। তাহলে 100 যে নাম্বারটা সেটা কত, সেটা হচ্ছে 782 গুণ 4/391, কারণ এটার নিচে ভাগ হয়ে গেল, ভাগ হলে ভগ্নাংশটা উল্টে যায়, ঠিক আছে, গুণ 100। আচ্ছা, এটা হচ্ছে দুগুণ, তার মানে আমার নাম্বারটা কত ছিল, নাম্বারটা ছিল 800। এইবার দেখো তোমরা, আমাকে এখানে কি বলেছে যে 25% সেই নাম্বারটাকে আবার কমানো হচ্ছে, তারপরে আবার বাড়ানো হচ্ছে 25%, তারপরে আবার 20% কমানো হচ্ছে, অর্থাৎ 25% কমানো হচ্ছে, 25% বাড়ানো হচ্ছে, 20% কমানো হচ্ছে। তাহলে এই দুটো 25% বাড়ানো কমানোতে আবার আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। সেখান থেকে আমি কি পাবো, 25 গুণ 25 ভাগ 100, অর্থাৎ 25/4% এটা কমানো হচ্ছে, আর এখানে আছে 20% কমানো হচ্ছে, তাহলে দুটো কমানো। এটাতে আমরা এর আগে কিন্তু একটা ফর্মুলা দেখেছিলাম, সেটা হচ্ছে যখন দুটো পরপর পার্সেন্টেজ বাড়ানো বা কমানো এই টাইপের যে ফর্মুলার প্রশ্ন আসে, সেখানে আমরা দেখেছিলাম, ধরে নাও যে একটা মানকে প্রথমে x% বাড়ানো হলো, y% বাড়ানো হলো, তাহলে টোটালের উপরে কত পার্সেন্টেজ বেড়েছে, সেটা আসবে x প্লাস ওয়াই প্লাস xy বাই 100, এত পার্সেন্টেজ বাড়ানো হয়েছে। যদি কমানো হতো তাহলে এখানে মাইনাস হয়ে যেত, ঠিক। এই ক্ষেত্রে দেখো দুটোই কমানো হয়েছে, অর্থাৎ -25/4 -20। আচ্ছা, এখানে মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে 25 গুণ 20, নিচে 4টা লিখলাম, গুণ 100। এই ফর্মুলাটা ব্যবহার করে আমি এটা পেয়ে গেলাম। তাহলে এই দুটোকে কাটলে 4, এটা কাটলে 5, তাহলে এখানে 5/4 থাকছে, আর এখানে 25/4। আচ্ছা, 25/4 -25/4, এখানে প্লাস 5/4, অর্থাৎ এটা হয়ে যাবে -20/4 -20। 80, 80, 100, তার মানে -100/4%, অর্থাৎ এটার মানে কি যে 100/4 মানে 25% কমানো হয়েছে, ঠিক আছে, ডিক্রিজ হয়েছে। এটা 25% ডিক্রিজ করা মানে কি, আগে 800 ছিল, এখন হচ্ছে 3/4 হয়ে যাবে। 25% মানে কি, 25% মানে 1/4, তার মানে 4 ইউনিট আগে ছিল, এখন 1 ইউনিট কমে গিয়ে 3/4 হয়ে গেছে। তাহলে 800 3/4 কত, 800 3/4 মানে হচ্ছে 600 টাকা। তার মানে সংখ্যাটা, সরি টাকা না, এখানে সংখ্যা, এখানে সংখ্যাটি কত হয়েছে, রেজাল্টিং সংখ্যাটি হচ্ছে 600, ঠিক আছে। আশা করি তোমাদের এই পর্যন্ত তোমরা সব বুঝতে পেরেছো। আমাদের এটা পার্সেন্টেজের, কিন্তু আজকে আমরা তোমাদের যে 30টা কোশ্চেন করব, এই 30টা কোশ্চেনের মধ্যে দিয়ে আশা করি পার্সেন্টেজের এরকম কোনো আর কোশ্চেন বাকি থাকবে না যেটা তোমরা এই টাইপের মধ্যে পাবে না। জেনারেলি তোমাদের যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে সেটা মোটামুটি এই টাইপের অঙ্কগুলোই তোমরা, বা এই টাইপের উপরে বেসড করে অঙ্কগুলো পাবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি এই পিডিএফটা দরকার হয়, এবং আমি এর আগের ক্লাসের যে পিডিএফটাও, সেই সবকটা পিডিএফকে আমি কম্পাইল করে লার্নোভার্স একাডেমি অফিসিয়াল যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেটাতে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ওটা উইদাউট অ্যানোটেশন থাকবে, এই লেখালেখি ছাড়াই থাকবে, তো তোমরা চাইলে সেটাকে প্রিন্ট করে, তার মানে তোমরা প্রিন্ট করে যদি প্র্যাকটিস করার জন্য রাখতে চাও, সেই হিসাবে আমি তৈরি করে দেবো, ঠিক আছে।
মোটামুটি তোমাদের 20টা করে 3টা করে ক্লাস করিয়েছি, 20 থেকে 10টা করে কোশ্চেন, ওই 60 আর এটাতে 30, তার মানে 90-100টা কোশ্চেনের মতো তোমাদের ওই পিডিএফটাতে থাকবে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের প্রশ্নেতে চলে যাই আজকের ক্লাসের। কি বলেছে যে দুটি সংখ্যার যোগফল 680 যদি বড় সংখ্যাটি 15% কমানো হয় এবং ছোট সংখ্যাটিকে 15% বাড়ানো হয়, তাহলে প্রাপ্ত দুটি সংখ্যা সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে বলেছে যে ছোট সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে এখানে। আচ্ছা, বড় সংখ্যাটা ধরে নাও দুটো সংখ্যা এক্স আর ওয়াই, ঠিক আছে? এখানে এক্স হচ্ছে গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এক্সটা হচ্ছে বড় সংখ্যা আর ওয়াইটা হচ্ছে ছোট সংখ্যা। এখানে কি বলেছে যে এক্স আর ওয়াই এর যোগফল হচ্ছে 680, আর এটাও বলেছে যে এক্স কে যদি 15% কমানো হয়, বড় সংখ্যাটিকে 15% কমানো হচ্ছে, তাহলে এক্স কে 15% কমানো। 15% মানে কি? 15% মানে হচ্ছে 3/20। তাহলে এক্স কে 3/20 কমিয়ে দেওয়া, অর্থাৎ 17/20 দিয়ে 20 ইউনিট আগে ছিল, এখন 17 ইউনিট, 3 ইউনিট কমে যাচ্ছে, তার মানে 17 দিয়ে গুণ করবো, তো 17/20 দিয়ে গুণ করবো। আর ওয়াই কে 15% বাড়িয়ে দেওয়া, তার মানে এটা আগে 20 ইউনিট ছিল, এখন 23 ইউনিট হয়ে যাচ্ছে, ঠিক? এই দুটো সমান হয়ে যাবে, এটাই প্রশ্নে বলা হয়েছে। এখান থেকে আমি তাহলে এক্স আর ওয়াই এর যে অনুপাতটা কি সেটা বের করতে পারবো, সেটা হয়ে যাবে 23/17। দেখো এখানে কিন্তু এক্স যে বড় সংখ্যা ধরেছিলাম, তাহলে আমি ধরতে পারি এক্স হচ্ছে 23, তাহলে ওয়াই হচ্ছে 17, তাহলে এক্স আর ওয়াই এর মান আমি পেয়ে যাচ্ছি। এবার এক্স আর ওয়াই কে যোগ করলে এই যে অনুপাতের যে রেশিও আমরা অ্যাজাম্পশন যে নিয়েছি অনুপাত থেকে, সেটা থেকে আমি কত পাচ্ছি? 23 + 17 অর্থাৎ 40। কিন্তু আমার দুটোর যোগফল কত আসলে? 680। তাহলে এই 40 = যদি 680 হয়, তাহলে আমাকে বলেছে স্মলার, তার মানে 17 মান বের করতে বলেছে। স্মলার সংখ্যা, ছোট সংখ্যাটি 17 মান এখানে বের করতে বলা হয়েছে। তাহলে 680 ভাগ 40 গুণ 17, এখানে দুটো শূন্য কাটলাম, এটা হয়ে যাবে আমার, এটা হয়ে যাবে 17, 17 গুণ 17, 17 স্কোয়ার 289, অ্যান্সার 289, অপশন সি আমার উত্তর, ঠিক আছে? পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলেছে কি যে একটি সংখ্যাকে ভুলবশত 4 দিয়ে গুণ করার পরিবর্তে 4 দিয়ে ভাগ করা হয়েছে, এই ভুলের কারণে প্রাপ্ত ফলাফল শতকরা কত পরিবর্তন হয়েছে। এখানে কি বলা হয়েছে যে এটার একটা, কিন্তু প্রথম কথা তোমাদেরকে বলিনি, এটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে লিখে নি, তারপরে তোমাদের ফর্মুলাটা বোঝাবো। তোমাকে বলা হলো যে একটি, হয়তো তোমার ধরে নাও তুমি একটা পরীক্ষা দিয়েছো, ঠিক আছে? পরীক্ষাতে একটা জায়গায় তুমি +4 পেয়েছো, কিন্তু সেই +4টাকে সে -4 করে দিল, ঠিক আছে? -4 করে তুমি ধরে নাও আগে, তার মানে তোমার পাওয়ার কথা ছিল হয়তো 60 মার্কস, সেখানে -4 যেহেতু ধরেছে, তার জন্য তুমি ধরে নাও পেয়ে গেলে 56, 52, ঠিক আছে? তুমি পেলে 52 মার্কস। তাহলে কত পার্সেন্টেজ এরার করেছে সেটা সমান সমান হবে রিয়েল ভ্যালু এখানে কত? 60, তোমার পাওয়ার কথা ছিল 60, মাইনাস 52 মেজার্ড ভ্যালু, তার মানে যেটা মিস্টেক করে লিখেছে সেটা, সেই ভ্যালুটা, ভাগ তোমার রিয়েল ভ্যালু কত এখানে 60, ঠিক আছে? ইন্টু 100, এটা তোমার এরার পার্সেন্টেজ এখান থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, মড মানে কি? মড মানে হচ্ছে মডের ভিতরে তুমি যাই ক্যালকুলেশন করো, তোমার উত্তর সবসময় প্লাস আসবে, পজিটিভ আসবে, নেগেটিভ আসবে না। তার মানে যদি তোমার ধরে নাও এই ক্ষেত্রে যদি রিয়েল ভ্যালু যদি 52 হতো আর ভুল করে লিখেছে হচ্ছে 60, তাহলে উত্তর হিসাবে -8 আসার কথা, কিন্তু এটা -8 আসবে না, এটা আসবে শুধু 8, ঠিক আছে? বুঝতে পেরেছো? মড থাকলে সবসময় পজিটিভ ভ্যালুটাই নিব, নেগেটিভ ভ্যালুটা আমরা নিব না। আচ্ছা, এইখানে প্রশ্নে কি বলা হয়েছে, আমরা যদি কিছুক্ষণের জন্য ফর্মুলাটাকে ভুলে যাই, আমরা নর্মালি পার্সেন্টেজ যেভাবে শিখেছি সেভাবে করি, দেখবে ফর্মুলাটা কিভাবে এসেছে সেটাও বুঝতে পেরে যাবে। এখানে বলেছে যদি একটা নাম্বার, সেটাকে মিস্টেকেনলি
ভুলবশত 4 দিয়ে গুণ করার জায়গায় 4 দিয়ে ভাগ করা হয়েছে। তার মানে করার কথা ছিল 4 দিয়ে গুণ, কিন্তু ভুল করে কি করে ফেলেছে? 4 দিয়ে ভাগ। তার মানে আসল ভ্যালুটা হচ্ছে রিয়েল ভ্যালু এখানে 4 দিয়ে গুণ, কিন্তু ভুল করে করেছে 4 দিয়ে ভাগ। তাহলে এই দুটো, আচ্ছা এখানে আমি ফর্মুলা ইউজ করব না, না? ঠিক আছে। এইবার তাহলে কতখানি ভুল করেছে? আসল ভ্যালুটা এটা, ভুল ভ্যালুটা এটা, তাহলে অবভিয়াসলি এটা বড় হবে, এটা গুণ আর এটা ভাগ। এটা 4 দিয়ে ভাগ না, এখানে একটু ভুল হয়েছে, এটা 4 দিয়ে নাম্বারটাকে ভাগ করা হয়েছে, অর্থাৎ x/4। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুটোকে মাইনাস করলে আমি এটার পার্থক্যটা পেয়ে যাব, যে কতখানি ভুল হয়েছে। এবার আসল ভ্যালুটা কি ছিল? তার মানে কত পার্সেন্টেজ যদি বের করতে হয়, তাহলে তো আমাকে আসল যে ভ্যালুটা সেটার উপরে এতখানি ভুল হয়েছে বের করতে হবে। তো তাহলে আসল ভ্যালুটা কত? 4x, ঠিক, ইন্টু 100। দেখো এখানে রিয়েল ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু বাই রিয়েল ভ্যালু, এই ফর্মুলাটা কোথা থেকে এসেছে বুঝতে পেরে গেছো আশা করি। তাহলে আমাকে কত পার্সেন্টেজ এরর করেছে সেটা এখান থেকে বের করে ফেলি। নিচে থাকছে 4x, উপরে চলে আসছে আমার 16 মাইনাস 1 অর্থাৎ 15x/4 গুণ 100। আচ্ছা, 4টা তাহলে এখানে নিচে গুণ হয়ে যাবে, ঠিক, আমি এখান থেকে 4টা উঠিয়ে দিই। তাহলে উপরে 15x, এখানে x আর x কেটে গেল, 4 আর এটা কাটলো 25, তাহলে আমার হচ্ছে 25 গুণ 15, তাহলে এটা হচ্ছে 375/4 পার্সেন্টেজ, 9 93.75 এরার তার হয়েছে এই ভুল ক্যালকুলেশন করার জন্য। অপশন ডি আমার অ্যান্সার, 93.75। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে কি বলা হয়েছে, যে একজন মাস্ক, পরের প্রশ্নে বলা হয়েছে একজন মাস্ক প্রস্তুতকারক 2018 সালে x% মাস্ক উৎপাদন করছিল। 2019 সালে তিনি 30% বেশি করে। 2020 সালে উৎপাদনের মান আরো 15% বেশি বৃদ্ধি পায়। 2021 সালে যন্ত্রের কিছু ত্রুটির কারণে উৎপাদন 40% কমে যায়। তাহলে 2021 সালে যদি মোট 1,79,400টি মাস্ক তৈরি হয়, তাহলে x এর মান এখানে নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, x যদি 2018 সালে x সংখ্যক মাস্ক তৈরি করা হচ্ছে, পরের বছরে 2019 সালে সেটা বেড়ে গিয়ে হয়ে গেল 30% বেড়ে গেল, অর্থাৎ 13/10। ঠিক, 30% বেড়ে যাওয়া মানে 130, 100-র উপরে 130 হয়ে যাবে, দুটো শূন্য কাটলে 13/10 থাকছে। আমার 13/10 হচ্ছে এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। আচ্ছা, এইখানে তারপরে আরো 15% বেড়ে গিয়েছে। 15% মানে কি? 3/20। 3/20 বেড়ে যাওয়া মানে হচ্ছে আগে 20 ছিল, এখন 23 হয়ে গেছে। আচ্ছা, তারপরে 40% কমে গিয়েছে পরের বছর, তার মানে 2021-এ 40% কমে গিয়েছে। 40% মানে কি? 40%-এর মান হচ্ছে 2/5। তার মানে আগে যদি 5 ইউনিট ছিল, এখন 2 ইউনিট কমে গিয়ে এখন বাকি আছে 3 ইউনিট। এটার মানের সমান সমান কি? 1,79,400। ঠিক আছে? এখানে 3 দিয়ে প্রথমে কাটি, 3 দিয়ে কাটলে হচ্ছে 5, 9, ঠিক, 800। এটাকে আবার আমি যদি এটাকে 13 দিয়ে যদি কাটি, 13 দিয়ে কাটলে হচ্ছে 4, 6, 0, 23 দিয়ে কাটলে এটা হচ্ছে 200। ঠিক আছে? তাহলে x এর মান কত? 200 গুণ 5 গুণ 20 গুণ 10, অর্থাৎ 2 লাখ। ঠিক, তাহলে প্রথমে কত তৈরি হতো? 2 লাখ মাস্ক তৈরি হতো। ঠিক আছে, অপশন সি তোমার এখানে অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে, দুটি সংখ্যা x এবং y এমন যে x এর 18% ও y এর 8%-এর
যোগফল এক্স এর 22% ও ওয়াই এর 36%-এর যোগফলের 1/3 ঠিক আছে। এক্স ও ওয়াই এর অনুপাত এখানে বের করতে বলা হয়েছে। আচ্ছা, প্রশ্ন হিসাবে 18% অফ এক্স প্লাস ওয়াই এর 8% সমান সমান 1/3 অফ 22% অফ এক্স প্লাস 36% অফ ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এই পুরো দিকটাকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলে আমি কত পাবো? এখানে চলে আসবে 54% অফ এক্স 24% অফ ওয়াই সমান সমান 22% অফ এক্স প্লাস 36% অফ ওয়াই। তার মানে 22টাকে এইদিকে গিয়ে আমি 54 থেকে মাইনাস করে দিই, তাহলে এখানে থাকছে আমার 32% অফ এক্স, আর 24কে এইদিকে নিয়ে 36 থেকে যদি মাইনাস করি তাহলে আমার থাকছে 12% অফ ওয়াই। এখান থেকে এক্স বাই ওয়াই যদি বের করতে হয়, ওয়াই এইদিকে নিচে চলে আসলো, উপরে 12 থাকলো, এইদিকে 32 ভাগ হয়ে গেল, পার্সেন্টেজ দুই জায়গায় কেটে যাবে, ঠিক আছে। 4 দিয়ে গেলে এটা 3, 4 দিয়ে গেলে এটা 8, তাহলে আমার রেশিও হচ্ছে 3:8, অপশন সি অ্যান্সার, ঠিক আছে। এগুলো এরকম ইজি টাইপের প্রশ্ন আসে পরীক্ষায় এসএসসির, স্পেশালি এসএসসি সিজিএল এর ক্ষেত্রে যদি বলি, এসএসসি সিজিএল এর ক্ষেত্রে এরকম টাইপের প্রশ্ন 70%, আমি অঙ্কের কথা বলছি, 70% অঙ্ক কিন্তু এরকম ধরনেরই আসে। তোমাদের যদি প্র্যাকটিস থাকে তাহলে তোমরা হার্ড অঙ্ক যদি নাও করো 70% কিন্তু 100% অ্যাকুরেসি দিয়ে করে চলে আসতে পারবে। বাকি 30% অঙ্কের মধ্যে 20% লেন্দি ক্যালকুলেশন থাকে, 10% থাকে ওটাও নাও থাকতে পারে, এই 10% নাও থাকতে পারে, পুরো 30% হয়তো হার্ড ক্যালকুলেশন থাকতে পারে, না হলে 20% হার্ড ক্যালকুলেশন আর 10% এরকম অঙ্ক থাকে যেটা খুবই টাফ, তার মানে ওই টাইমে ওই টাইম পিরিয়ডের মধ্যে করা ইটস ডিফিকাল্ট। তো তোমাদেরকে প্রথমে এই 70% এরকম টাইপের অঙ্কগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে, তারপরে তোমরা 20% এগুলো ধরবে, তারপরে এই 10%। এই টাইম পিরিয়ড এই ইয়েটাতে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে এই যে নেক্সট পিডিএফ যে তৈরি করে দেবো, ওই পিডিএফটাও চেষ্টা করবে এই টাইম পিরিয়ডে কমপ্লিট করার। 100টা কোশ্চেন যদি থাকে তাহলে সেই হিসাবে তোমরা ডিভাইড করে নিবে, সেই ওইটাকে এই টাইম পিরিয়ডটাকে মেনটেন করার চেষ্টা করবে, দেখবে এক্সামে কিন্তু তোমরা হাই অ্যাকুরেসি আর কম টাইমের মধ্যে অঙ্কের সেকশনটা কমপ্লিট করে দিয়ে চলে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন পরের প্রশ্নে যাচ্ছি, 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে কি বলেছে যে তেলের দাম 20% বেড়েছে কিন্তু ব্যবহার 8/1/3। আচ্ছা, এটা কিন্তু 8/1/3, হ্যাঁ, 81 না, 8/1/3% কমে গিয়েছে, তাহলে আমাকে কত খরচ কত শতাংশ বেড়েছে বা কমেছে সেটা বের করতে বলা হয়েছে। খুবই সহজ, সেই একই ফর্মুলা, খরচ সমান সমান তেলের দাম গুণ কনজাম্পশন। আচ্ছা, এটা আমি নিজে করব না, এটা তোমাদেরকে এই ফর্মুলার উপরে অনেক অঙ্ক করেছি, এই অঙ্কটা তোমরা নিজেরা সলভ করবে, নিজেরা সলভ করে তোমরা আমাকে কিন্তু অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নে কি বলা হয়েছে যে পরের প্রশ্নে বলেছে যে জন 20% পাচ্ছে আর সে 20% পাওয়ার পরেও 10 নম্বরে ফেল করছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে জ্যাক একই পরীক্ষায় 35% পাচ্ছে আর সেটা পেয়েও সে 20 নম্বরে পাস করছে, 20 নম্বর বেশি পাচ্ছে পাস মার্কস থেকে, তাহলে পাস মার্কস কত এটাই বের করতে বলা হয়েছে। এবার একটা জিনিস দেখো, যদি পরীক্ষাটা ধরে নাও 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, জন কত পাচ্ছে আর জ্যাক কত পাচ্ছে। যদি 100 মার্কসের পরীক্ষা হয়, জন পাচ্ছে 20 মার্কস আর জ্যাক পাচ্ছে 35, ঠিক আছে। তাদের মার্কসের পার্থক্য কত? 15 মার্কসের পার্থক্য রয়েছে। এবার একটা জিনিস দেখো, ধরে নাও এটা যদি আমি মার্কস বোঝানোর জন্য একটা লাইন দিয়ে পুরো মার্কসের সিস্টেমটা বোঝাই, 0 এখানে আর এটা হচ্ছে ফুল মার্কস, ঠিক আছে। আর এরকম কোনো একটা জায়গায় আছে ধরে নাও
পাস মার্কস। ঠিক আছে, প্রশ্ন হিসেবে জন 10 নম্বরে ফেল করেছে, অর্থাৎ পাস মার্ক থেকে 10 মার্ক কম পেয়েছে, তাহলেই তো 10 মার্কসে ফেল করা বলে। ঠিক, আচ্ছা এইবার জ্যাক 20 নম্বর বেশি পাচ্ছে, তার মানে কি পাস মার্ক থেকে জ্যাক আরো 20 মার্ক বেশি পাচ্ছে, তাহলে 20 মার্কসে পাস করা বলে। এটা জ্যাক, এটা জন, তাহলে জনের মার্কস এরকম জায়গায়, জ্যাকের মার্কস এরকম জায়গায়, তাহলে জ্যাক আর জনের আসল মার্কসের যে পার্থক্য সেটা কত? এইটুক 10 আর এইটুক 20, তাহলে টোটাল হচ্ছে 30। ঠিক, এটা হচ্ছে আসলে তাদের মার্কসের পার্থক্য। অর্থাৎ এই যে 15টা পেলাম, এই 15 সমান সমান 30, তাহলে এখান থেকে আমি বের করতে পারি জনের যে 20 সমান সমান কত? 15র দ্বিগুণ যদি 30 হয়, তাহলে 20রও দুগুণ বের করতে হবে, অর্থাৎ 40। তাহলে জনের কত পেয়েছে? 40 মার্কস পেয়েছে। এবার দেখো জন কিন্তু 10 মার্কসে ফেল করছে, অর্থাৎ সে 40 পেয়েও 10 মার্কস কম পাচ্ছে, তাহলে পাস মার্ক কত? পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে 40 প্লাস 10, ঠিক, তাহলে 50। তাহলে 50 যদি পাস মার্ক হয়, 10 মার্ক কম পেয়ে জন 40 পাচ্ছে আর সেটাতে ফেল করছে 10 মার্কসে, তাহলে পাস মার্ক 50 পেয়ে গেলাম। আচ্ছা এইবার দেখো যদি 15 সমান সমান 30 হয়, তাহলে এখান থেকে আমি ফুল মার্কস কত সেটা বের করতে পারবো। 100 সমান সমান এটারও দ্বিগুণ, অর্থাৎ 200 হচ্ছে ফুল মার্কস, পাস মার্ক হচ্ছে 50, তাহলে কত পার্সেন্টেজ পেলে সেটাকে পাস হিসেবে ধরবো? 50/200 গুণ 100, অর্থাৎ এখানে থাকছে আমার 25%। আমার পাস পার্সেন্টেজ হচ্ছে 25। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। আচ্ছা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্নে কি বলেছে? একটি পরীক্ষায় একজন প্রার্থী বিজ্ঞান বিষয়ে 75%, গণিত বিষয়ে 80 আর ইংরেজি বিষয়ে 60% নম্বর অর্জন করেছে। যদি এই তিনটি বিষয় ওজন ক্রম, তার মানে ওয়েটেজ, ঠিক আছে, যথাক্রমে 40, 50 আর 10% হয়, তাহলে ওভারঅলে কত পেয়েছে। আচ্ছা তার আগে আমরা একটু ওয়েটেজটা বুঝে নিই। ওয়েটেজ জিনিসটা কি? ধরে নাও 100 মার্কসেরই ধরে নাও পরীক্ষাগুলো, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট, সায়েন্স বলো, সায়েন্স, ম্যাথ, ইংলিশ প্রত্যেকটাই 100 মার্কসের পরীক্ষা। তাহলে হিসাব মতো সায়েন্সে সে 75 পাচ্ছে, 80 পাচ্ছে আর ইংলিশে 60 পাচ্ছে। এবার যদি বলে থাকে 40% ওয়েটেজ, তার মানে কি এই যে 75 মার্কস পেয়েছে, এই 75 মার্কসের 40% ধরা হবে, 80-র 50% ধরা হবে, 60-র 10% ধরা হবে। ঠিক আছে, তার মানে 80-র আবার 50% ধরা হবে আর 60-এর 10% ধরা হবে। এইভাবে মার্কসগুলোকে নেওয়া হবে। তার মানে তুমি 75 পাওয়া সত্ত্বেও তুমি কিন্তু 75 পাচ্ছ না, তার 40%ই ধরা হচ্ছে। এটাই হচ্ছে ওয়েটেজ ডিভিশন। ঠিক আছে, এইটাকে আমরা সলভ করব ডেভিয়েশন ইউজ করে। কিভাবে? আমরা ওয়েটেজের যদি রেশিওটা নিই, অনুপাতটা নিই, তাহলে কি পাবো? 40%, 50%, 10%। এটা তার মানে অনুপাতে যদি ভাগ করি, অনুপাতে দেখায়, তাহলে 4:5:1। ঠিক, আর পার্সেন্টেজ কত? 40% ওয়েটেজ, অর্থাৎ সায়েন্সের, এটা হচ্ছে ম্যাথসের আর এটা হচ্ছে ইংলিশের। সায়েন্সে পেয়েছে সে 75%, ম্যাথসে পেয়েছে সে 80% আর ইংলিশে 60%। ঠিক আছে, তাহলে আমার ওভারঅল কত হচ্ছে? 4 গুণ 75% প্লাস 80% গুণ 5 প্লাস 60% গুণ 1 মানে 60। ঠিক আছে, প্লাস 4 প্লাস 5 প্লাস 1 অর্থাৎ নিচে 10। ঠিক আছে, অ্যাভারেজ এটা টোটাল ওয়েটেজ ডিভাইড করব, তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 300, এখানে হচ্ছে 400 প্লাস 60 ভাগ 10, তাহলে এখানে 700, এখানে 760 ভাগ 10, তার মানে 76% তার ওভারঅল মার্কস। অপশন সি এখানে অ্যান্সার। ঠিক আছে,
আচ্ছা, এটা তোমরা চাইলে ডেভিয়েশন ইউজ করেও করতে পারো। তার মানে এটা আমি নর্মাল অ্যাভারেজ বের করেছি, আমরা কিন্তু এটাকে ডেভিয়েশন ইউজ করেও করতে পারি। কেমন করে? আমরা ধরে নিব এখানে, ধরে নাও 75% হচ্ছে তার অ্যাভারেজ মার্কস, ঠিক আছে? তাহলে 75% অ্যাভারেজ মার্কস আমি ধরে নিচ্ছি। 80%কে আমি এইভাবে দেখাতে পারি 75 প্লাস 5%, আর 60%কে দেখাতে পারি 75 মাইনাস 15%, ঠিক আছে? দেখো এই যে 4, এখানে তো 75% আছে, ঠিক আছে? তাহলে 4-এর সঙ্গে আর এক্সট্রা কিছু হচ্ছে না। কিন্তু এই যে 5, ম্যাথসের যে ওয়েটেজটা 5, সেটার এক্সট্রা 5% ওয়েটেজ কিন্তু বাড়ছে। তাহলে 5 ইন্টু 5%, আর 60, তার মানে ইংলিশের যে 60% পেয়েছে সেটাতে -15। কেন? কারণ 75 থেকে -15 করলে 60%, অর্থাৎ -15% এই 1 ভাগের জন্য লাগু হবে, ঠিক? অর্থাৎ এখানে -15%, আর 75% সবগুলোতেই কমন, ঠিক আছে? তার মানে এই যে এই পোর্শনটাই হচ্ছে আমার ডেভিয়েশন, কত বাড়ছে বা কমছে। আমি ধরে নিয়েছি 75% অ্যাভারেজ, কিন্তু আসলে কিন্তু অ্যাভারেজ না, কত বাড়বে বা কত কমবে এইটার থেকে অরিজিনাল অ্যাভারেজটা, সেটাই হচ্ছে আমার এখানে ডেভিয়েশনটা, ঠিক আছে? এখানে 75% প্লাস এখানে 25 মাইনাস এখানে 15 ভাগ 10, 25 মাইনাস 15 অর্থাৎ 10, হ্যাঁ 10, 10 ভাগ 10 অর্থাৎ 75% প্লাস 1%, দ্যাট ইজ 76%। আমার অ্যান্সার 76%, ঠিক আছে? এইভাবে ডেভিয়েশন ইউজ করেও কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারি। আচ্ছা, তাহলে 18 নম্বর প্রশ্নে চলে যাই। একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সময় 20% কমাতে হলে, আচ্ছা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সময় 20% কমাতে হলে একজন রেসারকে তার গতি কত শতাংশ বৃদ্ধি করা উচিত? এই টাইপের অঙ্ক আমরা অনেকবার প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করেছি। আমরা স্পিড টাইম ডিস্টেন্সের যে ফর্মুলাটা, স্পিড সমান সমান দূরত্ব ভাগ সময়, এই ফর্মুলাটা দিয়ে অনেকবার দেখেছি যে যদি দূরত্ব কনস্ট্যান্ট থাকে, তার মানে দূরত্বের যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে গতিবেগ এবং সময় এই দুটো ব্যস্তানুপাতিক, অর্থাৎ গতিবেগ যেই অনুপাতে বাড়বে সেই একই অনুপাতে সময় কমবে। এখানে আমাকে দেখো কি বলেছে, যে 20% কম সময় লাগতে হবে। 20% মানে 1/5, অর্থাৎ 5 ইউনিট সময় যদি আগে লাগতো, এখন 1 ইউনিট কম 4 ইউনিট লাগবে। এবার সেই হিসাবে এখানে আমার যেহেতু দূরত্ব সেম বলেছে, সেম নির্দিষ্ট দূরত্ব, তার মানে আগে যদি 10 মিটার যেত, এখনো 10 মিটারই যাচ্ছে, 1 বছর পরে গেলেও 10 মিটারই যাবে। তো সেম দূরত্ব এখানে রাখা হয়েছে। তাহলে সময় যদি 5:4 অনুপাতে, সময়ের অনুপাত যদি 5:4 হয়, তাহলে স্পিড বা বেগের অনুপাত তার উল্টো হয়ে যাবে, 4:5, ঠিক আছে? আমাকে এখানে বলেছে একজন রেসারকে গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। তাহলে আগে 4 ছিল, এখন 5 ইউনিট হয়েছে, কত বেড়েছে? 1 বেড়েছে। কতর উপরে? 4-এর উপরে বেড়েছে, কত পার্সেন্টেজ বেড়েছে? 25% বেড়েছে, ঠিক আছে? অপশন এ আমার অ্যান্সার 25%। সহজ ছিল, এই টাইপের অঙ্ক আমরা অনেক আগে করেছি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, যে এ বি এর 40% কম এবং সি হলো এ এন্ড বি এর যোগফলের 40%, তাহলে বি সি এর থেকে কত শতাংশ কম সেটা আমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, এ বি এর থেকে 40% কম, তাহলে বি যদি 100 হয়, 40% কম মানে 60, তার মানে হয়ে যাচ্ছে আমার এ আর বি এর রেশিও 3:5। আচ্ছা, সি আর এ প্লাস বি, সি ইজ 40%, ঠিক আছে? 40% কম বলেনি কিন্তু, এ আর বি এর সামের 40%, অর্থাৎ 40/100, তার মানে এটা হয়ে যাবে আমার 2/5, ঠিক আছে? আচ্ছা, এ প্লাস বি এইখানে 8 আসছে, কিন্তু এখানে এ প্লাস বি কত? 5,
তাহলে এটাকে আমাকে এমন কিছু একটা বানাতে হবে যেটা এই দুটোর এলসিএম হবে, ঠিক? আমি যদি এই যে A/B যে রেশিওটা 3:5, এই পুরো রেশিওটাকে 8 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি কি পাচ্ছি? 24, আর বি পাচ্ছি আমি 40, ঠিক? আর এই পুরো রেশিওটা সেটা হচ্ছে C/A প্লাস বি, এই রেশিওটাকে 2:5 পুরো রেশিওটাকে যদি আমি 8 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা আমি পাবো 16:40। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে 25 আসবে। এটা 25 হবে, ঠিক? আর এটা 5 দিয়ে গুণ হবে, এটা 8 দিয়ে না, এটা 5 দিয়ে গুণ হবে, এটা 15, এটা 25, ঠিক আছে? তাহলে এখানে দেখো এ আর বির এখানে সাম করলে কত হচ্ছে? 40 আসছে। এইখানেও এ আর বির সাম কত? 40। তাহলে আমি কিন্তু রেশিওটাকে ব্যালেন্স করে দিলাম। তাহলে আমি লিখতে পারি A/B/C, সেটা হচ্ছে 15:25:16, এখানে C হচ্ছে 16, ঠিক আছে? আমাকে এখানে বের করতে বলেছে বি সি এর থেকে কত শতাংশ কম, বি কত শতাংশ বেশি। বি হচ্ছে 25, সি হচ্ছে 16, কত বেশি? 9। তাহলে কত পার্সেন্টেজ বেশি? 9/16 ইন্টু 100, অর্থাৎ 56, 1/4, 56.25% বেশি। অপশন সি আমার এখানে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এই টাইপের অঙ্ক আমরা এর আগেও করেছি, যেখানে আমরা এরকম একটা টেবিল আঁকে নিয়েছিলাম যে প্রথমে যদি 100 জন ভোটার লিস্টে নাম থাকে, তাদের মধ্যে 15 জন ভোট দিতে আসেনি, 85 জন ভোট দিতে এসেছে, ঠিক আছে? এই 85 আবার 2% ভোট দিতে আসেনি, 98% ভোট দিতে এসেছে। এই 98%-এর মধ্যে 78% ভোট দিয়েছে এ, আর বাকি 22% কাকে ভোট দিয়েছে? বি কে। এটাই টোটাল অঙ্কটা, ঠিক আছে? এখানে বলে দিয়েছে কি 78% এটার সমান সমান হচ্ছে আমার 64,974, ঠিক আছে? তাহলে এখানে 100%-এর সমান সমান কি? 100% ভাগ 78 গুণ 100। এখানে 100% বোঝাচ্ছে কোনটাকে? 100% হচ্ছে এখানে সেই সব মানুষ যারা ভ্যালিড ভোট দিয়েছে, ঠিক আছে? সমস্ত মানুষ, এখানে এ বি দুইজনে মিলে কত ভোট পাচ্ছে সেটা হচ্ছে এখানে 100। তাহলে এখানে কাটাকাটি করি, এটা হয়ে যাচ্ছে, আমি যদি 2 দিয়ে কাটি 39, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3 2 4 8 7, এটাকে 13 দিয়ে কাটলে এটা হচ্ছে 2 4 9 9, আর এটা 13 দিয়ে 3, এটা 3 দিয়ে আবার কাটবে, এটা হয়ে যাবে 833। তাহলে এই যে 100%, তার মানে টোটাল কতজন ভ্যালিড ভোট দিয়েছিল। এইবার এই যে টোটাল কতজন ভ্যালিড ভোট দিয়েছিল, এটা 98% আমি দেখলাম, ঠিক? তাহলে 98%-এর সমান সমান আমি কত পাচ্ছি? 83,300। তাহলে 100%, এই 100% মানে কি? এই 100% এই 85-কে বোঝাচ্ছে। তার মানে টোটাল কতজন ভোট দিয়েছিল ভ্যালিড আর ইনভ্যালিড মিলিয়ে, ঠিক আছে? তাহলে 83,300 ভাগ 98 ইন্টু 100, ঠিক আছে? এবার এটা তাহলে টোটাল কতজন ভোট দিতে এসেছিল। প্রশ্নে বলেছে আমাকে 85 জন বা 85% ভোট দিতে এসেছিল। তাহলে 83,300 গুণ 100 ভাগ 98 ভাগ 85, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টোটাল যারা ভোট দিতে এসেছিল। এবার এনরোলড কতজন ভোটার রয়েছে সেটা যদি বের করতে হয়, তাহলে এই পুরোটাকে আমাকে 100 দিয়ে গুণ করতে হচ্ছে, রাইট? 98 আর এটা 85।
তাহলে এবার আমি কাটাকাটি করি। এটা 17 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, আর এটা 17 দিয়ে কাটলে 83, 4, 4, এটা হয়ে যাবে 49, ঠিক? আচ্ছা, এটাকে আমি আবার 7 দিয়ে কাটতে পারি, 7, এটা 7 দিয়ে কাটলে হচ্ছে 14, এটা হয়ে যাচ্ছে 2। তাহলে এই দুটো কাটলাম, এটা কাটলাম, আমার এখানে আরো দুটো শূন্য আছে, হ্যাঁ, এটা কিন্তু দুটো শূন্য এক্সট্রা আছে, তাহলে হয়ে যাচ্ছে আমার 10, দুটো শূন্য অর্থাৎ 1 লাখ। টোটাল আমার ভোটার তাহলে কত? এনরোলড ভোটার হচ্ছে 1 লাখ, ঠিক আছে? এটা ইলেকশনের কোশ্চেন ছিল, আমরা এর আগেও এরকম টাইপের অঙ্ক করেছি। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, যে একটি নির্বাচনে এ এবং বি এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এ এবং বি সংখ্যক ভোট, এ বি যে সংখ্যক ভোট পেয়েছে তার 110% ভোট পেয়েছে। যদি এ বি কে 770 ভোটে পরাজিত করে, তবে মোট ভোটারের সংখ্যা কত ছিল তার নির্ণয় করো। এখানে কিন্তু একটা জিনিস মন দিয়ে শোনো, এখানে কোনো ভোট কিন্তু অবৈধ ঘোষণা করা হয়নি, অর্থাৎ যতজন ভোট দিয়েছে সবগুলোই ভ্যালিড ছিল। বি যা পেয়েছে তার থেকে 110% ভোট, সেটার 110% ভোট পেয়েছে, ঠিক আছে? অর্থাৎ বি যদি 100টা ভোট পেয়ে থাকে, তাহলে এ কতগুলো ভোট পেয়েছে? 110টা, ঠিক আছে? এর দুটোর ডিফারেন্স কত? 1। এই 1 সমান সমান কত? এদের দুইজনের যে, দেখো এখানে কি বলেছে, বি কে এ 770 ভোটে পরাজিত করেছে, তাহলে এ বি থেকে বেশি ভোট পেয়েছে, কত ভোট বেশি পেয়েছে? 1। এই 1 এর সমান সমান কত? 770। এবার এ আর বি একসঙ্গে মিলিয়ে কতগুলো ভোট পেয়েছে? সেটা হচ্ছে 21। তাহলে টোটাল 21টা ভোট দেওয়া হয়েছে, আর যেহেতু এখানে কোনো ভোটই অবৈধ নয়, তাহলে 21টা ভোট যে দেওয়া হয়েছে সেই 21টা ভোটই কাউন্ট হয়েছে। এই 21টা ভোটের তাহলে সমান 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 কত? 770 গুণ 21, ঠিক আছে? 7 দিয়ে যদি গুণ করি তাহলে আমার হচ্ছে 3, 21, 231, আর এখানে হয়ে যাচ্ছে আমার 16,170। অপশন সি 16,170, ঠিক আছে? তাহলে আমরা ইলেকশনের আরেকটা অঙ্ক দেখলাম। এই টাইপের আমরা যদিও বা অঙ্ক করিনি, বাট এটা ওরকম কোনো আলাদা কনসেপ্ট বা খুব কঠিন কোনো ইয়ে ছিল না। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নে কি বলেছে, যে হরি, কমল এবং টিপু একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, আর যেখানে মোট 6,050টি ভোট পড়ে এবং কোনো ভোটই অবৈধ ছিল না। কমল হরি ও টিপুর মোট প্রাপ্ত ভোটের তুলনায় 42% বেশি ভোট পেয়েছিল, ঠিক আছে? আর টিপু মোট প্রদত্ত ভোটের 8% ভোট পেয়েছিল। তাহলে হরি কতগুলো পেয়েছিল সেটাই প্রশ্নে জিজ্ঞাসা করা আছে, ঠিক আছে? আচ্ছা, টিপু কতগুলো পেয়েছিল তা এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 8% অফ প্রদত্ত ভোট, তার মানে 6,050-এর 8%, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার 2 থেকে এটা 4, 2 দিয়ে করলে এটা 5, এটা হচ্ছে 121, অর্থাৎ 484, ঠিক আছে? আচ্ছা, কে অর্থাৎ এখানে কমলা, সে হচ্ছে হরি আর টিপু দুইজনে যতগুলো ভোট পেয়েছে তার তুলনায় 42% বেশি, অর্থাৎ যদি এরা 100 পেয়ে থাকে তাহলে কমল পেয়েছে 100, অর্থাৎ
এইচ আর টি, তার মানে হরি আর টিপু যদি 100টা ভোট পেয়ে থাকে, তাহলে কমল পেয়েছে 142টি ভোট। ঠিক আছে, আচ্ছা এটা কাটাকাটি করে ছোট করে নিই, ক্যালকুলেশনের সুবিধা হবে। এটা হচ্ছে 71/50। তাহলে এই দুটোকে অ্যাড করলে, তাহলে এই তিনজনে একসঙ্গে, এই দুটোকে অ্যাড করা মানে টোটাল 121। এই 121টা ভোট কি কমলা, তারপর কমল, হরি আর টিপু এরা সবাই মিলে পেয়েছে। তাহলে টোটাল 121টা ভোট পড়েছে। এই 121টা ভোটেরই মান দেওয়া আছে 6050। ঠিক, তাহলে এখান থেকে আমি কমল কতগুলো ভোট পেয়েছে সেটা বের করতে পারবো। তাহলে 6050 ভাগ 121 গুণ 71, এটা হচ্ছে 550, 11, 50। ঠিক আছে, তাহলে হয়ে গেল 3550। এই 3550টি ভোট এটা কে পেয়েছে? এটা কমল পেয়েছে। এবার আমি কমলে কত পেয়েছে সেটা পেয়ে গেছি, এখান থেকে টিপু কতগুলো পেয়েছে সেটা পেয়ে গেছি, এখান থেকে আমি তাহলে ইজিলি হরি কতগুলো পেয়েছে সেটা পেয়ে যাব। সেটা হচ্ছে 6050 টোটাল ভোট। সেখান থেকে কমল আর টিপুর যে ভোট সেটাকে বাদ দিয়ে দিব। তাহলে আসছে 6050 মাইনাস এটা হয়ে যাবে 4034, সেটা সমান হবে কত? এটা হচ্ছে 2016। ঠিক আছে, অপশন এ এখানে আমার অ্যান্সার 2016। তাহলে 2016টি ভোট কে পাচ্ছে? এখানে পাচ্ছে হচ্ছে হরি। হরি 2016টি ভোট পাচ্ছে। আচ্ছা, পরের প্রশ্নে কি বলেছে? পরের প্রশ্নে বলছে যে একটি শহরে বার্ষিক জনসংখ্যার বৃদ্ধি হয় 2%। 2023 সালে যদি, এখানে আরেকটা শূন্য এক্সট্রা হবে, ঠিক আছে, 15 লাখ। 2023 সালে যদি 15 লাখ জন 15 লাখ হয়ে থাকে জনসংখ্যা, তাহলে 2026-এর বের করতে বলেছে। প্রত্যেক বছরে 2% করে বাড়ছে, অর্থাৎ 2% মানে কি 1/50, মানে 2023-এ যেটা ছিল তার থেকে 2024-এ 51/50 হয়ে যাবে, 2025-এ 51/50 হয়ে যাবে, আবার 2026-এ 51/50 হয়ে যাবে। ঠিক আছে, আগে কত ছিল? আগে ছিল 15 লাখ। ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ দিয়ে দিলে তাহলে আমি 2026-এ কতজন কি জনসংখ্যা হচ্ছে সেটা বের করতে পারবো। তাহলে এখানে 3টে শূন্য কেটে দিলাম, এখানে 3টে শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে, আচ্ছা এখানে দুটো কেটে দিই, তাহলে 25 দিয়ে হয়ে যাবে 60, আরেকটা 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 12। তাহলে জিনিসটা কি হচ্ছে? 51 কিউব ইন্টু 12। 51 কিউব কত হয়? 51 কিউব হচ্ছে 1,32,651, 1,32,651 গুণ 12, 15,91,812। ঠিক আছে, তাহলে আমার জনসংখ্যা 2026-এ গিয়ে 15,91,812, মানে 15,91,812, অপশন এ আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 23 নম্বর কোশ্চেন হয়ে গেল। 24 নম্বর কোশ্চেনে চলে যাই। 24 নম্বর কোশ্চেন, এটা আমরা এর আগেও করেছি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এখানে বলেছে একটি রেক্ট্যাঙ্গেল, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয় আর 10% কমানো হয় তার প্রস্থকে, তাহলে তোমার টোটাল ক্ষেত্রফলের উপরে কি প্রভাব দিবে সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা এর আগেও আমরা সলভ করেছি, খুবই ইজি। এই ধরনের ফর্মুলা ইউজ করে আমরা এর আগেও এখন অঙ্ক করলাম। পরের প্রশ্নে বলেছে যে দুটি পণ্যের মূল্যের অনুপাত হচ্ছে 4:5। যদি প্রথম পণ্যের মূল্য x% বৃদ্ধি করা হয় এবং পরেরটি 30% কমানো হয়, তাহলে আচ্ছা x% বাড়ানো হয়, প্রথমটির মূল্যকে x% বাড়ানো হয় এবং
অন্যটি মূল্য 30% কমানো হয়, হ্রাস করানো হয়, তাহলে নতুন যে অবস্থায় এ আর বি এর মূল্যের অনুপাত সেটা হয়ে যাবে 10:7। আমাকে এক্স এর মান বের করতে বলা হয়েছে। এইখানে ধরে নাও আমি 4:5 রেশিওতে হচ্ছে দুটো সংখ্যা রয়েছে, ঠিক আছে, দুটো মূল্য রয়েছে, দুটো আইটেমের দাম রয়েছে, তো আমি ধরে নিচ্ছি দামগুলো 40 আর 50 টাকা। প্রশ্নে বলা হয়েছে যে এইটার দাম মূল্য 30% কমানো হয়েছে। আচ্ছা, 50-এর 30% কত? 15। তাহলে 50 থেকে 15 কমানো মানে 35 করে দেওয়া। আর নতুন যে রেশিওটা তৈরি হয়েছিল সেটা হয়েছিল কত? 10:7। অর্থাৎ এটার থেকে 5, এইখানে যেটা পেয়েছি সেটা থেকে 5 ভাগ দিলে আমি রেশিওর মানটা পাচ্ছি। তাহলে এই যে সংখ্যাটা এটার সঙ্গে 5 গুণ করলে আমি এইখানে যেটা ছিল সেটা পাবো। এখানে 5 গুণ করলে পাচ্ছি 50, ঠিক? এইবার 40 থেকে জিনিসটা হয়ে গেছে 50। কত কমেছে? 10 কমেছে। কত পার্সেন্টেজ কমেছে? 10/40 অর্থাৎ 1/4 মানে 25% মূল্য কমেছে। ঠিক আছে? উত্তর 25%, অপশন ডি অ্যান্সার। আমরা পরের প্রশ্নে চলে যাই। 26 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 26 নম্বর প্রশ্নে বলেছে যে একজন বিনিয়োগকারী সে 2 লাখ টাকা কোথাও ইনভেস্ট করেছে এবং প্রথম দিনে তার 18% বৃদ্ধি হয়, পরের দিনে তার 15% কমে যায়, তারপরের দিনে আবার 3% কমে যায়। তাহলে মোটের উপরে কত পার্সেন্টেজ কমেছে সেটা তোমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে। এটা তোমাদের এর আগে আমি ক্লাসে একটা 3টে ভ্যারিয়েবলের যখন বৃদ্ধি ঘটে সেটার একটা ফর্মুলা লিখেছিলাম, x + y + z প্লাস xy প্লাস yz প্লাস zx ভাগ 100 প্লাস xyz ভাগ 100 হোল স্কয়ার। এটা হচ্ছে টোটাল কত পার্সেন্টেজ বাড়বে বা কমবে সেটা এই ফর্মুলা দিয়ে দেখানো হয়। তোমরা এই ফর্মুলাটাতে একটাতে 18%, এই 18% বৃদ্ধি, আর এখানে দুটো 15%, 3% কম, তার মানে y আর z মাইনাস হবে, x হচ্ছে প্লাস। এই ভ্যালুগুলো এই ফর্মুলাতে পুট করে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। সেই অ্যান্সারটা অ্যাপ্রক্সে আমাকে জানিয়ে কমেন্টে লিখে পাঠাবে যে অ্যান্সারটা কত হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। 27 নম্বর প্রশ্ন। এখানে কি বলা হয়েছে? এই প্রশ্নটা একটু মন দিবে, এটাতে কমন সেন্স আছে। একটু কমন সেন্স খাটালে প্রশ্নটা খুবই ইজি, একটু শুধু কমন সেন্স খাটালে তোমরা কিন্তু অ্যান্সারটা মাথায় চট করে চলে আসবে। এখানে বলেছে ফ্রেশ ফ্রুট, ঠিক আছে, সেটাতে 68% জল রয়েছে এবং ড্রাই ফ্রুট, শুকনো ফল, শুকনো হয়ে যায় যখন, সেটাতে 20% জল থাকে, ঠিক আছে? স্বাভাবিক যে একটা ফল যেটা হয়তো গাছ থেকে ডাইরেক্ট পেরে এনেছো সেটা তখন ফ্রেশ থাকে, সেটাতে জলের পার্সেন্টেজ সেই ফলে বেশি থাকবে। এবার যখন ধরে নাও অনেক দিন পড়ে থাকে তখন ওটা শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে জলের কন্টেন্টটা অনেকটা কমে যায়, কমে গিয়ে এখন জল 20% ওই ফলে রয়েছে। এইবার ধরে নাও তুমি 100 কেজি ফ্রেশ ফ্রুট আনলে, তার মধ্যে কত কেজির ড্রাই ফ্রুট তুমি পাবে, ঠিক আছে? এইবার 100 কেজির যদি তুমি ফ্রেশ ফ্রুট আনো তার মধ্যে 68% হচ্ছে জল, তাহলে বাকিটাই হচ্ছে ফলের যে আঁশ ফাঁস এগুলো রয়েছে সেটা, ঠিক? আমরা সেটাকে ইংলিশে ফ্রুট পাল্প বলি, পাল্প, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে যদি আমি অনুপাত ফর্মে লিখি তাহলে হবে 17:8। টোটাল হচ্ছে হিসাব মতো তাহলে 25 টোটাল ইউনিট। এইবার ধরে নাও যদি আমি 100 কেজির ড্রাই ফ্রুট আনতাম তাহলে আমার 20% জল, 80% পাল্প পেতাম, ঠিক? তার মানে আঁশ। তাহলে 1:4 অনুপাতে দুটো রয়েছে। এইবার একটা জিনিস দেখো, একটা জিনিস ভেবে দেখো, যদি একটা ফল যেটা গাছ থেকে পেরে এনেছি সেটা শুকিয়ে যায়, তাহলে কি তার যে আঁশ টাশ আছে সেটা কমছে না শুধু জলটা কমছে?
ফলের যে অ্যামাউন্টটা, ফলের যে কোয়ান্টিটিটা সেটা তো সেম থাকবে, রাইট? পাল্পটা সেম থাকবে। যেরকম ধরে নাও যে তোমরা আঙুর দেখেছো, আঙুর, ঠিক? আঙুর যখন ওই সবুজ আঙুর যখন আমরা নিয়ে আসি তখন কি ফোলা থাকে, ফুলে ফেঁপে থাকে। এবার যখন জিনিসটা পরে শুকানো হয়, কিশমিশ হয়ে যায়, তখন কি আঙুরের কি যে ভিতরের যা যা জলটা ছাড়া যে পোর্শন আছে সেটা কমে যাচ্ছে? না, সেটা কমছে না, কিন্তু এখানে কিন্তু সেটা কমছে না। এখানে জলটা কমে যাচ্ছে, আঙুরের যে পোর্শন যেটা আছে, যেটা পাল্প আছে, যেটা ভিতরে আঙুর যে কন্টেন্টটা, সেটা কিন্তু সেম থাকছে। তাহলে হিসাব মতো তোমার কি মনে হয় না যে এই যে পাল্পের অংশটা, এই দুটো ক্ষেত্রে এটা সেম হওয়ার কথা? এখানে 8 আছে, এখানে 4 আছে। তাহলে দুটোকে যদি সেম করতে হয়, তাহলে এই পুরো রেশিওটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি এখানে 8 পাল্প, এখানেও 8 পাল্প। তাহলে এই দুটোর ক্ষেত্রে পাল্প কিন্তু সেম থাকছে, ঠিক? এবার দেখো এই যে 25 কেজি, এই এই যে দুটোর যে প্লাস করে আমি 25 পেলাম, এই 25টাই তো আসলে 100 কেজি। এই ক্ষেত্রে 100 কেজি বলেছে, 100 ক্ষেত্রে 100 কেজিরই ফল এখানে আনা কথা বলা হয়েছে। তাহলে 4 গুণ, ঠিক? তাহলে 25 ইউনিটের সমান যদি 100 কেজি হয়, তাহলে ড্রাই ফ্রুট সমান কত হচ্ছে? 10 ইউনিট। তাহলে 10 ইউনিটের সমান কত? 10 ইউনিটের সমানও 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ 40 কেজি। ঠিক আছে? তাহলে অপশন ডি আমার অ্যান্সার, 40 কেজি। তাহলে 100 কেজি ফ্রেশ ফ্রুট আনলে সেটার মধ্যে 40 কেজির ড্রাই ফ্রুট রয়েছে। ঠিক আছে? এটা খুবই ইজি কোশ্চেন ছিল, জাস্ট একটু কমন সেন্স। এরকম টাইপের অঙ্কগুলো তোমরা রেখে দিবে কিন্তু লাস্টের জন্য। এরকম টাইপের কয়েকটা অঙ্ক থাকে যেটা চট করে দেখে হয়তো মনে হবে করি করি, কিন্তু এই অঙ্কগুলোর পিছনে যদি তুমি টাইম নষ্ট করো, যদি তুমি পেরে যাও, যদি প্রথমেই তোমার মাইন্ডে চলে আসে অ্যান্সার, তাহলে করে নাও। যদি না আসে প্রথমবার প্রশ্ন পড়ার পরে, এরকম প্রশ্নে কিন্তু সময় বেশি নষ্ট করা উচিত না, এটাকে লাস্টের জন্য রেখে দেওয়া ভালো। ঠিক আছে? আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলেছে যে একজন দোকানদারের কাছে কিছু আপেল ছিল, যার মধ্যে 10% পচা ছিল। বাকি আপেলগুলোর মধ্যে 85% বিক্রি হয়ে যায়, তবু তার কাছে 405টি আপেল পড়ে থাকে। তাহলে প্রথমে তার কাছে কতগুলো অ্যাপেল ছিল সেটা বের করতে বলা হয়েছে। ধরে নিলাম 100টা অ্যাপেল ছিল, তার মধ্যে থেকে 90টা অ্যাপেল ঠিকঠাক আছে, 10টা পচে গিয়েছে। ঠিক আছে? এই 90টার মধ্যে 85% সেটা বিক্রি হয়ে গেছে, তাহলে বাকি 15% থাকছে। তাহলে এখানে কি বলেছে যে এই যে 15% অফ 90, এটাই সমান সমান 405। ঠিক আছে? অর্থাৎ 100 তাহলে সমান সমান কত? 405 ভাগ 15% অফ 90, অর্থাৎ 15 গুণ 90, নিচের 100টা উপরে উঠে যাবে, আর এই 100টা এইখানে। ঠিক আছে? তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, এটা আর এটা কাটলাম, এটা হয়ে যাবে 45, এটা হয়ে যাবে 3, অর্থাৎ 3000 টোটাল অ্যাপেল তার কাছে ছিল। অপশন বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? আশা করি এটা খুবই ইজি ছিল, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। আচ্ছা, পরের প্রশ্নে কি বলা হয়েছে, এটা আমাদের আজকের লাস্ট কোশ্চেন, যে এ ইজ 150% অফ বি, অর্থাৎ বির মান যদি 100 হয়, এর মান হচ্ছে 150। বি ইজ 40% অফ সি, তার মানে সি যদি 100 হয়, বি হচ্ছে 40। এই দুটোকে কাটলাম, এটা তাহলে হয়ে গেল আমার 3/2। এই দুটোকে কাটলে এটা হয়ে যাবে 2/5। তাহলে আমি লিখতে পারি a is to b is to c, এটার মান হচ্ছে 3:2:5। এখানে দেখো বি দুটো ক্ষেত্রে কিন্তু সেম আছে, তাই আমাকে আর ব্যালেন্স করতে হলো না অনুপাতটা। ঠিক আছে? আচ্ছা, a প্লাস বি প্লাস সি অনুপাত ফর্মে যে আছে, এই তিনটাকে অ্যাড করলে আমি পাচ্ছি 10। প্রশ্নে বলা আছে এই 10টা সমান সমান হচ্ছে 20, তাহলে 2 টাইমস। ঠিক? তাহলে a অর্থাৎ 3 সমান সমান হয়ে যাবে 6, বি অর্থাৎ 2 সমান সমান হয়ে যাবে 4, আর সি অর্থাৎ 5 সমান সমান হয়ে যাবে 10। তাহলে আমার সংখ্যাগুলি কি কি? 6, এ হচ্ছে 6, বি হচ্ছে 4, সি হচ্ছে 10।
আমাকে এটার মান বের করতে বলেছে 2b প্লাস 3c মাইনাস 4a। এখানে 2b মানে কি 2 ইন্টু 4 অর্থাৎ 8, ঠিক আছে। এটার সঙ্গে গুণ করবে না কিন্তু, এইটার সঙ্গে গুণ, এইটা হচ্ছে সঠিক, তার মানে অ্যাকচুয়াল নাম্বারগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে। 3c মানে কি, c হচ্ছে 10, 3c হচ্ছে 30 মাইনাস 4a, a হচ্ছে 6, 4a হয়ে গেল 24। তাহলে 30 মাইনাস 24 অর্থাৎ 26, 6, 6 আর 8, তার মানে অ্যান্সার আমার 14, অপশন বি আজকে আমার লাস্ট কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। আজকে তোমাদেরকে যা যা কোশ্চেন করালাম সেটা আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে, আর প্র্যাকটিস সেটটাতে তোমরা ভালো পারফর্ম করেছো। তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে কে কতগুলো কোশ্চেন করতে পেরেছো। আর তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল লার্নোভার্স একাডেমি অফিসিয়াল, সেটাতে আমি খুব তাড়াতাড়ি এই পিডিএফ একটা কম্পাইলেশন করার চেষ্টা করবো, 100টা কোশ্চেনের কম্পাইলেশন প্র্যাকটিস সেট পিডিএফ, সেটা কিন্তু আপলোড করে দেবো। তোমরা নিশ্চয়ই এসএসসির যে ব্যাচ এবং আরআরবির যে ব্যাচ তৈরি করা হয়েছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে, সেটাতে কিন্তু তোমরা জয়েন হয়ে পড়বে। সেখানে তোমাদের এসএসসি এবং আরআরবি রিলেটেড যত নতুন নতুন নোটিফিকেশন আছে বা তোমাদের এই পিডিএফ স্টাডি মেটেরিয়াল, এগুলো সব সেখানেই প্রোভাইড করা হবে, ঠিক আছে। তাহলে আজকের মতো এইটুক পর্যন্ত থাক। থ্যাংক ইউ। এরপরে একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আবার ফিরে আসবো। সেই চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে আরেকটা নতুন প্র্যাকটিস সেটও করানো হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।